আসসালামু আলাইকুম। শুরু করতে যাচ্ছি অফিডিয়ান। লিখেছেন আমিনা। রুমাইশা শোয়া থেকে উঠে বসল। চোখ দুটো মুছে নিল ভালোভাবে। এই অসময় কি আসবে? ফুপ্পি নাকি সাফিন? ভাবতে ভাবতে উঠে দরজা খুলে দিল রুমাইশা। কিন্তু কাউকে সামনে পেল না। মনে মনে সাফিনের উপর খুব বিরক্ত হলো। নিশ্চিত এটা ওর কাজ। দরজায় নখ দিয়ে দৌড় দিয়েছে। নিজের শেখবিলাস করার সময় এই রকমের ডিস্টার্ব তার মোটেও পছন্দ হয় না। নিজের শোকবিলাস করার সময় এই রকমের ডিস্টার্ব তার মোটেও পছন্দ হলো না। মনে মনে সাফিনকে খুব করে বকা দিচ্ছে। ব্রুকুটি করে দরজা আবারও বন্ধ করতে গেলেই রুমাইশা শুনতে পেল, রিমু। হঠাৎ করে গম্ভীর শান্ত কণ্ঠে নিজের নাম শুনে চমকে লাফিয়ে উঠল রুমাইশা। মুখ থেকে অস্পষ্ট স্বরে বের হয়ে আসলো, সাফন ভাইয়া, ভাইয়া এখানে এত রাতে? বুকের ভেতর হাতুড়ি পেটাতে শুরু করলো রুমাইশার। ভয়ে কুকুরি গেল ও। দরজার পাশে আবছা অন্ধকারের জায়গাটায় ছাইরাঙা আন্ডার শার্টার, কালোর ওপরে ছাইরাঙা ট্রাউজার, দেওয়ার ট্রাউজার পরে মুখে মাস্ক আর চোখে ডার্ক গগলস পরে দাঁড়িয়ে আছে সাফওয়ান। 2 হাত ট্রাউজারের পকেটে রাখা। রুমাইশা বাইরে বের হলো না। ইশ্চিত ফাঁকা রাখা দরজার একপাশে রইল। তারপর গম্ভীর ভীত সন্তোষ কণ্ঠে বলল, জি জি ভাইয়া, কিছু বলবেন? রুমেশের কণ্ঠ শুনে দরজার দিকে কিছুটা এগিয়ে এলো সাফওয়ান। তারপর ধীর স্থির কণ্ঠে বলল, আমি জানি না ঠিক কোথায় কি প্রবলেম হয়েছে আর সেটা কতটা গুরুতর, তবে এইভাবে মন খারাপ করে থাকা কোনো কিছুর সমাধান হবে না। মন খারাপের কারণ আমাকে বলতে হবে। যদি এখন বলতে না পারিস কাল বলবি। যদি মুখে বলতে না পারিস তাহলে সাফিনের থেকে আমার ফোন নাম্বার নিয়ে টেক্সট করবি। যেভাবেই হোক, আই ওয়ান্ট টু নো অ্যাবাউট ইউর পেইন। আর সেটা কালকের মধ্যেই, কোনো অজুহাত চাই না। নাও ইউ ক্যান স্লিপ। বলেই যেভাবে এসেছিল সেভাবেই চলে গেল সাফওয়ান। রুমাইশা তাজ্জব হয়ে দাঁড়িয়ে রইল। সাফওয়ান ভাই এর মনের খবর কিভাবে পেল ওর? ভাইয়া ওর মন খারাপের কারণ জানতে এত রাতে এখানে এসেছে? কে জানিয়েছে ভাইয়াকে? সাফিন? কিন্তু আমার মন খারাপের কারণ আমি কিভাবে বলবো ওনাকে? কিভাবে বলবো আমি যা দেখেছি? কিভাবে? দরজার কাছ থেকে সরে আবার পিছনে এসে পড়ল রুমাইশা। চোখ থেকে গড়িয়ে পড়ল 2 ফোঁটা পানি। হ্যাঁ, ওর মনের খারাপ, অনেক খারাপ। খুব দরকার ওর কাউকে, যার সাথে ওর মনের কথা বলতে পারবে, যে ওর সহায় হবে। কিন্তু কাকে বলবে ও? সাফিনে বলা যাবে না। ওকে বললে ওর মনটাও রুমাইশার মতো ভেঙে যাবে। রুনিয়া ফুপ্পি। কিন্তু যারা চায় না রুমাইশা কখনো সাফনের ব্যাপারে জানুক, তাদের এ কথা কীভাবে বলবে ও? অসহায় হয়ে চোখ থেকে 2 ফোঁটা জল আবারও গড়িয়ে পড়ল। 2 চোখ বন্ধ করে দীর্ঘশ্বাস ফেলল রুমাইশা। কাক ডাকা ভোরে প্রকৃতির হালকা ঝাপসা কুয়াশায় আচ্ছন্ন। ঘাসের উপর মুক্ত দানার মতো ছড়িয়ে আছে শিশির দানা। পাখির কিচিমিচি নীরবতা ধ্বনি যে সদ্য ঘুম ভেঙে গেল রুমাইশার। বিছানায় শুয়ে আড়মোড়া ভাঙছে। যত রাতে ঘুম হোক না কেন ওর, রোজ এমন সময় ঘুম ভাঙবে ওর। বিছানা থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়ে নিচে নামলো। তারপর মেইন ডোর পেরিয়ে বাইরে বেরিয়ে এলো। সাদা সালোয়ারের সাথে গাঢ় সবুজ জমিনের ওপর ধূসর ফুলের সাথে ফুলের ছাপা কামিজ পরে আছে ও। হাতে সাদা রঙের ওড়না নিয়ে মাথায় বেনি উন্মুক্ত করে দিয়ে ভোর সকালে বাড়ির ডান পাশে থাকা ফুলের বাগানে গেল রুমাইশা। এ ফুল বাগান রুনিয়ার হাতের তৈরি। অনেক আগে যখন এই বাড়িতে আসছে তখন রুমাইশা, সাফন আর রাইসান মিলে এখানে হরপুটি করত বেশিরভাগ সময়। অনেকগুলো গাছের রুমাইশা নিজের হাতে করেও লাগিয়েছে। সেগুলো হয়তো এখন আর নেই, তবে সেসবের স্মৃতি এখনো তরতাজা। পায়ের জুতা খুলে খালি পায়ে বাগানের ভেতরে হেঁটে চলো রুমাইশা। নরম মাটির ওপরে প্রতিটা নির্লিপ্ত ঘাসকে নিজের ছোট ছোট চরণযুক্ত দ্বারা অনুভব করে চলছে। বিরাট এরিয়া জুড়ে ফুলের বাগান, অনেক অনেক রকমের ফুল, তবে গোলাপ বেশি। বাগানের ভেতরে হাজার ফুলের মাঝখানে সাদা রঙের ওড়নার বদলে শুভ্রতা প্রতীকের মতো উজ্জ্বল করছে রুমাইশা। ফুলগুলোকে আলতো করে ছুঁয়ে দিচ্ছে। ফুলগুলো যেন ওর স্পর্শ পেয়ে নিজেদেরকে আরো বেশি মেলে ধরেছে। সমস্ত বাগানে ঘুরে ঘুরে সবকিছু দেখলো রুমাইশা। ফুলকে একটু একটু করে ছুঁয়ে দিয়ে ঘরে ফিরল রুমাইশা। নিজের কামরায় ফিরে ওর মনে পড়ল সাফন বলেছিল ওর সমস্যার কথা সাফনকে বলতে,
কিন্তু কি বলবে ও? বিছানায় বসে ভাবতে থাকে কি বলা যায়। কি বললে সাফন ভাই সন্দেহ করবে না যে ও সব জেনে গেছে। ওনার দাঁত, ওনার মুখ, ওনার জিহ্বা, ওনার শরীর সব দেখেছে। কিভাবে বলবে? উপরের দাঁত দিয়ে নিচের ঠোঁট কামড়ে কামড়ে ভাবতে থাকলো রুমাইশা। কিছুক্ষণ ভাবার পরেও ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল ওর। ঘটনার ধামাচাপা দেওয়ার জন্য মন খারাপের একটা সুন্দর অজুহাত খুঁজে পেল ও। যদি মিথ্যা বলতে হবে তবে একটু কষ্ট হচ্ছে, কিন্তু এখন আর কিছু করার নেই। নিজের ফোনটা হাতে নিয়ে দুলতে দুলতে সাফিনের কামরার দিকে এগিয়ে গেল। দরজার উপরে বাড়ি দুয়েকে নক করল। দরজা খুলল সাফিন। দরজার সামনে রুমাইশাকে দেখে মিষ্টি এসে দাঁড়িয়ে থাকতে দেখে সাফিন বলল, কি ব্যাপার, এত খুশি কেন? কিছু হয়েছে নাকি? ভেতরে আসো আপু। রুমাইশা ভেতরে গিয়ে সাফিনের পড়ার টেবিলে চেয়ার টেনে বসে পড়ল। কিছু বলবে আপু? সাফিন বিছানায় বসতে বসতে জিজ্ঞেস করল। রুমাইশা লজ্জায় লাল নীল হতে লাগলো। সাফনের ফোন নাম্বার সাফিনের কাছেও কিভাবে চাইবে? যদি সাফিন কিছু মনে করে ওদের নিয়ে, এমনিতেই সুযোগ পেলেই খোঁচা দেয়। এখন ফোন নাম্বার নিচ্ছে দেখে যদি খোঁজার পরিমাণ আর বেড়ে যায়। সাফিন যদি ফুপ্পিকে বলে দেয় আমি সাফন ভাইয়ের ফোন নাম্বার নিয়েছি, তখন আমি যদি সাফিনে বলি যে সাফন ফোন নাম্বার নিচ্ছি একটা, যেন ফুপিকে না জানায়, তখন তো সাফিন আরও বেশি সন্দেহ করবে। কি করব? এইসব বিভিন্ন চিন্তায় রুমেশের মাথা ঘুরতে লাগলো। ভাবতে ভাবতে মাথা চক্কর দিয়ে উঠল। রুমেশকে এভাবে চুপ থাকতে দেখে, লাল হয়ে যেতে দেখে সাফিন বলে উঠল, আপু চুপ করে আছো কেন? কি বলতে চাও বলো। সাফিন মনে মনে ভাবল, নিশ্চিত ভাইয়ের সাথে কিছু হয়েছে। মেবি ভাইয়া কিছু বলেছে ওকে মন খারাপের বিষয় নিয়ে। আপু তো একটু খুশি খুশিও লাগছে, কিন্তু তার সাথে এমন কি সম্পর্ক সেইটা তা বুঝতে পারছি না। কিন্তু সাফিন একটু টের পেল না যে এই হাসি তার রুমিয়াপুর মন খারাপের ছদ্মবেশ। নিশ্চিত কিছু হয়েছে। আবার ভাই নিয়ে কিছু নাকি? থুতনিতে হাত রেখে একা বুড়ো উজিয়ে চোখ ছোট ছোট করে ভাব নিয়ে বলল সাফিন। সাফিনের উল্টো দিকে হাঁটতে দেখে রুমাইশা তাড়াতাড়ি ওকে থামিয়ে দিয়ে তড়িঘড়ি করে বলে উঠল, তোর কাছে একটা জিনিস চাইবো, কিন্তু কাউকে বলতে পারবি না। এটা দরকারি চাচ্ছি, অন্য কাউকে একদম বলবি না। হ্যাঁ বলো, কি জিনিস চাইছো? তোমার কি লাগবে তাও আমার কাছে? দুষ্টু হাসি দিয়ে বলল সাফিন। রুমাইশা সিরিয়াস মুখ নিয়ে বলল, চাইবো তার আগে তোর একটা খচ্চর মার্কা ফেস চেঞ্জ কর, স্বাভাবিক হ। সাফিন মুখের চারপাশে আঙুল দিয়ে ইশারা করে দেখালো রুমাইশাকে। সাফিনের হাসি মুখের সাথে সাথে বদ্ধ হয়ে গেল। মুখখানা কালো করে বলল, তুমি আমাকে খাচ্চর সাথে তুলনা করলে আপু? তুই খাচ্চর কি? খাচ্চর না, সেটা ডিটেলস পরে কথা যাবে। তার আগে আমি যা চাইছি সেটা দে। হ্যাঁ বলো, কি চাই তোমার? প্যাঁচার মতো মুখ করে বলল সাফিন। চাইবো, তার আগে প্রমিস কর এই বিষয় নিয়ে কোনো রিয়েক্ট করবি না, প্লাস কাউকে বলবিও না, প্লাস এই বিষয় নিয়ে হাসি তামাশাও করবি না, প্লাস পরবর্তী এই বিষয় নিয়ে আমাকে খোঁজাও দিবি না। ডান হাতটা সাফিনের দিকে বাড়িয়ে দিয়ে বলল রুমাইশা। সাফিন চোখ ছোট ছোট করে সন্ধ্যার দৃষ্টিতে তার দিকে তাকালো। তারপর রুমাইশার হাতের ওপর ডান হাতটা রেখে বলল, ঠিক আছে, প্রমিস করলাম। এখন বলো কি চাও? সাফন ভাইয়ের ফোন নাম্বার। সাফিন চোখ বড় বড় করে রুমাইশার দিকে তাকালো। তারপর এক্সাইটমেন্টে বুড়ো দুটো উঁচিয়ে দুষ্টু হাসি দিয়ে মুখ গোল করে চিল্লাতে যাবে, তখন রুমাইশা তাড়াতাড়ি ওর মুখে হাত দিয়ে তালু দিয়ে চেপে ধরল। ওকে থামিয়ে বলল, প্রমিস করেছিস তুই কোনো রিয়াক্ট করবি না। এখন সাফন ভাইয়ের ফোন নাম্বার দে। সাফিন অতি কষ্টে নিজে উত্তেজনায় দাঁতে দাঁত দিয়ে চেপে ধরল। ফোনটা বের করলো, কিন্তু চোখ মুখে ওর ব্যাপারটা একটুখানি সেলিব্রেট করার জন্য উদ্বিগ্ন করছে যেন। ফোন থেকে সাফনের ফোন নাম্বারটা কপি করে রুমাইশাকে দিয়ে বলল, হোয়াটসঅ্যাপে দিয়েছি দেখো। আচ্ছা বলে ফোন নাম্বার নিয়ে রুমাইশা রুম থেকে বের হয়ে গেল। যাওয়ার আগে সাফিনকে আরও একবার চোখ দিয়ে শাসিয়ে গেল এই বিষয়ে কাউকে কিছু না বলতে। রুমাইশা চলে যেতে সাফিন লাফ দিয়ে বিছানা থেকে নেমে দাঁড়িয়ে খানিকটা নাচানাচি করল। ও ভেবে নিল নিশ্চিত সাফন ভাই আর রুমাইশার ভেতরে কিছু চলছে। এদিকে নিজের ঘরে ফিরে এসে সাফনের উদ্দেশ্যে মেসেজ লিখতে বসল রুমাইশা। সাদা ওড়নাটা বিছানায় বিছিয়ে আছে এক পাশে, নিতান্ত ছড়ানো চুলগুলো ডান পাশে ছড়িয়ে আছে। নরম হাত দুটো দিয়ে মোবাইল ফোনটা ধরে রেখেছে উপরে, ধার দিয়ে নিচের ঠোঁটটা কামড়ে ভাবছে রুমাইশা ব্যাপারটা কিভাবে সাজালে সাফন ভাইয়ের মনোপুত হবে।
একবার একভাবে লিখছে তো আরেকবার মুছে ফেলছে, অন্যভাবে লিখছে, কিন্তু কিছুতেই মনের মতো হচ্ছে না। অবশেষে রুমাইশা অনেক ভাবনা চিন্তা পর লিখল, আমার মন খারাপের কোনো গুরুতর কারণ নেই। লিটারালি লিটারেচারের হিস্ট্রি এক্সামটা অনেক খারাপ হয়েছে। আমি অনেক ভালো প্রস্তুতি নিয়েছিলাম, কিন্তু যেরকম আশা করেছিলাম সেরকম আর লিখতে পারিনি। এই কারণ। চিন্তা করবেন না, আমার মন খারাপ নেই, ভালো হয়ে গেছে। লিখে টেক্সটটা সেন্ড করলো রুমাইশা। নিজের রুমে ওয়ার্কআউটের রত সাফওয়ান ফোনের টুং আওয়াজে ধ্যান গেল ওদিকে। ওয়ার্কআউটে বিরতি দিয়ে স্বেচ্ছাযুক্ত শোল নিয়ে বিছানায় অবহেলিত পড়ে থাকা ফোনটার নিকট এলো সাফওয়ান। তার কঠোর পেশিগুলো ইস্পাতে দীর্ঘ হাতটা দিয়ে ফোনটা তুলল সে। আননোন নাম্বার থেকে একটা মেসেজ। ফোনের লক খুলতেই মেসেজ ভেসে গেল। ভেতরে গিয়ে মেসেজটি পড়ল সাফওয়ান, কিন্তু সেই মেসেজটি বিশ্বাস করার মতো কোনো কারণ খুঁজে পেল না। এত সামান্য বিষয় নিয়ে মন খারাপ করার মতো মেয়ে রুমাইশা যে নয় সেটা তার খুব ভালো করেই জানা। মন খারাপের আসল কারণ উদ্ঘাটন করতে মনে 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 তৎক্ষণাৎ সাফওয়ান সিদ্ধান্ত নিল। মেসেজটা দেখে ফোন রেখে দিল, প্রত্যুত্তর করল না। এদিকে সাফওয়ানের আশ্বস্ত করতে পেরে ভেবে আনন্দিত হয়ে রুমাইশা বুঝল না যে সে তার ছোট্ট মিথ্যা কথাটা ধরে ফেলতে সাফওয়ানের 1 মিনিটও সময় লাগেনি। শেষ বিকালের দিকে রুনিয়া সবার জন্য নাস্তা বানাচ্ছিল। রুমাইশা রুনিয়াকে সাহায্য করেছিল। এমন সময় শাফিন ঘেমে নিয়ে একাকার হয়ে বাড়িতে ফিরে মামা বলে চিল্লাতে থাকলো। এটা ওর স্বভাব। রুনিয়ার সামনে পড়লে মামা চিল্লাবে শাফিনের চিল্লানিতে রুনিয়া কিচেন থেকে হাত ছাড়লেন। শাফিন কিচেনের দিকে এগিয়ে গেল। এমন মজাদার নাস্তা রেডি হচ্ছে দেখে শাফিন লোভ সামলাতে পারল না। ধাম করে নাস্তার প্লেট হাত ঢুকিয়ে দিল। রুমাইশা একটা চটি মারল শাফিনের মাথায়, তারপর বুড়োকুটি করে বলল, বেয়াদব, ভালো করে হাত ধুয়ে আয়, যা পালে গোসল করে আয়, ছেঁড়া কোথাকার। শাফিন রুমাইশার কথা কানে না নিয়ে আবার নাস্তার প্লেটের দিকে হাত বাড়ালো। সাথে সাথে রুমাইশার প্লেটটা সরিয়ে নিয়ে পেছনে লুকিয়ে রাখলো। মোটেই হাত দিবি না, আগে সুন্দর করে ফেস ওয়াশ করে আবি, তারপর নাস্তা পাবি। ছেঁচড়াদের কোনো নাস্তা নেই, যা ফ্রেশ হয়। কিন্তু নাসাবান্দা শাফিন এঁকে বেঁকে রুমাইশা থেকে নাস্তা নেওয়ার চেষ্টা করতেই থাকলো। শেষমেশ না পেরে ইনোসেন্ট মুখ করে বলল, আর 1 পিস আপু প্লিজ। কিন্তু শাফিনের এমন ইনোসেন্টে গলল না রুমাইশা। চোখ টিপ দিয়ে মাথা নাড়িয়ে বোঝালো সে কিছুতেই নাস্তা প্লেট শাফিনকে দেওয়া হবে না। শাফিন আর রুমাইশার এমন দুষ্টুমি দেখে হাসল রুনিয়া। তারপর শাফিনকে উদ্দেশ্য করে বলল, ফ্রেশ হয়ে এসে তোর সাফওয়ান ভাইয়াকে নাস্তা দিয়ে আয়। আমরা এক্ষুনি যেতে পারবো না, কেউ সবে ব্যস্ত। আমার এখন চুলার কাছে অনেক কাজ আছে, সরতে পারবো না। রুনিয়ার মুখে সাফওয়ানের নাম শুনতেই কেঁপে উঠল রুমাইশা। চোখ মুখ ওর হঠাৎ করে বিষাদের ছায়া নেমে এলো। এতক্ষণ কত হাসি খুশি ছিল, সাফওয়ানের ব্যাপারটা ভুলেই গিয়েছিল। রুমাইশা হঠাৎ এমন কেঁপে ওঠা দেখে চুপ হয়ে যায়, খেয়াল করলো শাফিন। আর তার এমন নীরবতা যে সাফওয়ানের নাম শুনে শুরু হয়েছে সেটা বুঝতে পারল। কিন্তু এরকমটা কেন হলো সেটা শাফিনের অজানাই থেকে গেল। শাফিনকে নাস্তা দিয়ে আসতে হবে শুনে শাফিন ওখান থেকে কেটে পড়ল। যাওয়ার আগে বলে গেল, আমি পারবো না, আমার ফ্রেশ হতে দেরি হবে। রুমি আপু, তুমি যাও। শাফিনের যাওয়ার দিকে তাকিয়ে রুমাইশা ভাবতে থাকে, এখন তো তাকে যেতেই হবে নাস্তা দিতে। সাফওয়ান ভাই তো ফুপ্পি ছাড়া অন্য কারোর সাথে কথা বলে না, আর ফুপ্পি ছাড়া অন্য কাউকে ছাদে যাওয়ার পছন্দও নয়। যদি ভাইয়া রেগে যায়, যদি আমার উপর চড়াও হয়, তখন কি হবে? কামড়ে দেবে সেই ছোটবেলার মতো? মুখখানা ফ্যাকাশে হয়ে গেল রুমাইশার। তার ভাবনায় জেদ গুটিয়ে রুনাইয়া রহমান এবার সত্যি সত্যি ওকে বললেন সাফওয়ানকে নাস্তা দিয়ে আসতে। রুনিয়া রান্নার কাজে ব্যস্ত দেখে সে আর দেখতে পেল না রুমাইশার মুখে সেই ভয়ের অভিব্যক্ত। নাস্তার ট্রে নিয়ে 1 পা 2 পা করে হেঁটে চলেছে রুমাইশা। এখন তো সন্ধ্যা হবে। ভাইয়া কি রুমের বাইরে থাকবে না ভেতরেই? যদি বাইরে থাকে আর তাকে দেখে ফেলে, আর তাকে দেখার অপরাধে সে যদি আমাকে অ্যাটাক করে, যদি আমাকে মেরে ফেলে, এসব আজগুবি ভাবনা ভাবতে ভাবতে ছাদে পৌঁছে গেল রুমাইশা। কিন্তু তার কোনো ভাবনাই সত্যি হয়নি। সাফওয়ান নিজের রুমেই আছে, আর এক জায়গায় বসে নেই। তার চলাফেরা বিভিন্ন শব্দ রুমাইশার কানে আসছে।
রুমাইশা সাফওয়ানের রুমের জানালাটার থাই গ্লাসের সামনে রাখা টি টেবিলের কাছে আসতেই রুমের ভেতরে হাঁটাচলার শব্দ থেমে গেল। রুমাইশার ষষ্ঠ ইন্দ্রিয় জানান দিচ্ছে যে এই মুহূর্তে রুমের ভেতরে বিদ্যমান সেই 6 ফুট 4 ইঞ্চি লম্বা সুঠাম দেহের হিংস্র চোখের পুরুষটা তাকে দেখছে। আর সেই অনুভব হতেই রুমাইশা হৃদযন্ত্রটা তীব্রভাবে ভীতগ্রস্ত হয়ে অস্থিরভাবে দিরিম দিরিম করে লাফাচ্ছে। কান মাথা গরম হতে শুরু করলো রুমাইশার। প্রাণপণ চেষ্টা করলো নিজে যেন সেই পুরুষটি তার এই ভয়ানক অবস্থা না দেখে, কিন্তু সমস্ত চেষ্টা বিফলে গিয়ে উল্টে রুমাইশা মস্তিষ্কে তার হাতের পর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলল, যার ফলে রুমাইশার ট্রে ধরা হাত দুটো আজ অস্বাভাবিকভাবে কাঁপাকাঁপি করতে শুরু করলো। নিঃশ্বাস চেপে রেখে কোনো রকমের ট্রেটা টেবিলের উপর রেখে রুদ্ধশ্বাস ছুটে পালালো রুমাইশা। আজ আর বলা সাহস হলো না যে খাবার ট্রে টেবিলের উপরে রেখেছে। সাফওয়ান রুমাইশার আজ গভীরভাবে পর্যবেক্ষণ করেছে এবং এটা বুঝেছে যে রুমাইশার ভেতরে খুব বড়সড় কোনো ঘাপলা আছে, আর সেটা হয়তো তাকে নিয়েই। আর সাথে সাথে সিদ্ধান্ত নিল রুনিয়াকে বলবে রুমাইশাকে বাড়ি ফেরত পাঠানোর ব্যবস্থা করতে, নাহলে এভাবে চলতে থাকলে কোনো না কোনো দুর্ঘটনা ঘটে যাবে নিশ্চিত। 2-3 দিন বিরতির পর 4টা এক্সাম দিয়ে হাঁপিয়ে গেছে রুমাইশা। এই কয়েকদিন পড়া চেপে কারোর সাথে তেমন কথা বলার ফুরসত পায়নি রুমাইশা। শাফিন অপেক্ষায় আছে কবে রুমাইশার এক্সাম শেষ হবে আর ওরা ঘুরতে যাবে, কিন্তু এক্সাম শেষ হচ্ছে না, এখন একটা বাকি আছে। যদিও লাস্ট এক্সামটার আগে বেশ কয়েকদিন ছুটি পাওয়া যাচ্ছে। এক্সাম দিয়ে এসে কোনো রকমে একটু নাস্তা পানি করে বিছানায় চলে গেল রুমাইশা। গত কয়েকদিন খুব কম ঘুমিয়েছে, 24 ঘন্টা হয়তো সব মিলে 5টা ঘন্টায় ঘুমিয়েছে ও। ক্লান্তিতে শরীর অবসান, বিছানায় এসে গালিয়ে দিতেই গভীর ঘুমে তলিয়ে গেল রুমাইশা। রাতের বেলা 10:30টার দিকে রুমাইশাকে রাতের খাওয়ানোর জন্য ঘুম থেকে জাগিয়ে তুলল রুনিয়া। রুমাইশা উঠবে না করেও শেষ পর্যন্ত রুনিয়া জোরাজুরিতে উঠল, কিন্তু তাকে বিছানা থেকে নামাতে গেল না। অগত্যা রুনিয়া ভাত মেখে নিয়ে এসে খাইয়ে দিয়ে গেল। চাপাচাপি করে অল্প কয়েক লোকমা ভাত খেয়ে আবার শুয়ে পড়ল রুমাইশা। এ ঘুম আর সারা রাতের ভেতর ভাঙবে না। শীত আলসাতা কাটিয়ে ভোরবেলা ঘুম থেকে আড়মোড়া ভেঙে বিছানা থেকে উঠে পড়ল রুমাইশা। পরবর্তী আর শেষ এক্সামটা দিয়ে এই বাড়ি থেকে যত দ্রুত সম্ভব চলে যাবে ও। এখানে এত চাপের ভেতর থাকা ওর পক্ষে আর সম্ভব হচ্ছে না। সারাক্ষণ ভয়ে ভয়ে কেটে যাচ্ছে ওর। এইভাবে মানসিক চাপ নিয়ে থাকা সম্ভব না। একবার ভাবল ছুটিগুলো বাড়িতে কাটিয়ে আসবে, কিন্তু বাড়ি গেলে শুধু ওর গল্পটাই হয় তার মায়ের সাথে। পড়ার হতে চায় না। বিছানা থেকে নেমে আজ ভোর সকালে গোসল দিল রুমাইশা। ওয়াশরুমের ঝর্ণার নিচে দাঁড়িয়ে এই সুখ অনুভূতির কাছে নিজেকে বিলিয়ে দিচ্ছে। শরীরে পড়া পানির সাথে যেন ওর সমস্ত কষ্ট, খারাপ লাগা, মানসিক চাপ গড়িয়ে যাচ্ছে নিচে। মুখে শান্তির স্পষ্ট হাসি ফুটল রুমাইশার। শান্তি। গোসল শেষ করে সাদা জমিনের ওপর আকাশি রঙের ছোট ছোট ফুলের ছাপাওয়ালা কামিজ পরল। আকাশি রঙের স্যালোয়ার আর ওড়না পরে নিল রুমাইশা। ভেজা চুলগুলো ছেড়ে দিয়ে পিঠের ওপরে আয়নার দিকে তাকিয়ে নিজের মুখটার দিকে দেখল। মনে হলো চোখের একটু কাজল দিলে মন্দ হয় না। বহুদিন পর শখ করে কাজল দিল চোখে। ঠোঁটে স্ট্রবেরি ফ্লেভারের লিপস গ্লোসটা থেকে সামান্য পরিমাণ লিপ ফুটও ঘষে দিল। তাতে সিম্পল স্নিগ্ধ মুখখান আরও বেশি স্নিগ্ধতার পরিপূর্ণ হয়ে উঠল। নিজের এই সামান্যতম সাজটুকুতে শেষ করে কিচেনের দিকে রুনিয়ার কাছে গেল। কি রান্না করছো আজকে পুপ্পি? রুনিয়া রুমাইশার দিকে তাকিয়ে কাজে অব্যাহত রেখে উত্তর দিলেন, ফুলকপি দিয়ে রুই মাছ আর পালং শাক আর সাফওয়ানের জন্য রুটি আর সবজি। গুটি গুটি পায়ে রুনিয়ার দিকে এগিয়ে এসে রুনিয়ার পাশে দাঁড়ালো রুমাইশা। আমাকে দাও, আমি করে দিচ্ছি, তুমি পাশে বসো, ভুল হলে বলে দিও, আবদার সুরে বলল রুমি। রুনিয়া সন্তোষ সহিতে হেসে তাকালো রুমাইশার দিকে। তাকিয়ে যে রুনিয়ার চোখে জোড়া স্নিগ্ধতায় চেয়ে গেল। বাহ, তোকে তো অনেক সুন্দর লাগছে রে রুমি, তুই তো এমন সাজগোজ করিসই না, তা আজকে কি মনে করে সকাল সকাল সাজলি, আবার গোসলও দিয়েছিস? রুমাইশা লজ্জা পেল। ওড়না খুঁটি আঙুলে পেঁচাতে পেঁচাতে বলল, এমনি ফুপ্পি, মনে হলো একটু সাজি, তাই। বলতে বলতে মাথা নিচের দিকে চলে গেল রুমাইশার। রুনি হাতে খুন্তিটা রুমির হাতে দিয়ে বলল, ঠিক আছে,
কর রান্না, আমি এখানে বলছি। পাশে রাখছি। টুলের উপরে বসে পড়লেন। রুমাইশা রান্না করতে করতে রুনিয়ার সাথে গল্প করেছে। মাঝে মাঝে রুনিয়া দেখিয়ে দিচ্ছে কি করতে হবে। রান্না শেষ করে ডাইনিং টেবিলে খাবার সাজালো দুজন। এমন সময় শাফিন নিচে এলো। খাবার টেবিলে বসতে বসতে বলল, কি ব্যাপার, আজ এভাবে এত সুগন্ধ কেন? রুমি আপু রান্না করেছে নাকি? একটু বেশি সুগন্ধ মনে হচ্ছে। দাঁত কেলি বলল শাফিন। রুমেশা চোখ কটমট করে তাকালো শাফিনের দিকে, তারপর বলল, চুপ করে খাচ্ছি আমরা, বেশি কথা বলিস। বেশি কথা বলবি তো তোর কাঁচা তরকারি গিলাবো। শাফিন প্লেটে তরকারি নিতে নিতে বলল, তোমার এই কাঁচা রেসিপি তুমি দুলাভাইকে গিলাও, আমি রান্না করে তরকারি খাচ্ছি। রুমেশা খেপে গিয়ে বলল, তুই কাঁচা তরকারি খাওয়ার যোগ্য, কারণ তুই একটা ছাগল। আমার বরকে তো আমি রোজ বিরিয়ানি রান্না করে খাওয়াবো, আর তোর বিয়ের পর তোর বউকে বলে দেবো যেন তোর ভাতে ছাগলের ক্রোমোজোম আছে অর্ধেক, তোকে যেন সারাদিন ঘাস পাতা খাওয়ায়। শাবিন হেসে হেসে বল, আমি যেদিন ছাগল হই তাহলে তোমার বর হবে গরু আর তুমি হবা হাম্বা। রুমেশা চোখ ছোট ছোট করে তাকিয়ে হাতে থাকা তরকারি চামচ দিয়ে শাফিনের পিঠে একটা বাড়ি দিল। এমন সময় রুনিয়া এসে বলল, কি শুরু করলি তোরা? বড় হয়েছিস সব নামি, এখনো এই সমস্ত কথা বললিস আর ঝগড়া করিস। রুমেশা অভিযোগের সুরে বলল, তোমার ছেলে আমাকে বকরা গরু বলছে ফুপ্পি। সাথে সাথে শাফিন রুমেশের কথা বিরোধিতা করে বলল, আপু আমাকে ছাগল বলেছে আগে। আমি যদি ছাগল হই তাহলে তুমিও ছাগল, কারণ তুমি আমার মা। তাহলে তো রুমি আপু ইনডিরেক্টলি তোমাকে ছাগল বলেছে। রুমাইশা এবার রেগে গিয়ে বলল, দাঁড়া তোর হচ্ছে মজা দেখাচ্ছি, বলে শাফিনের চুলে মুঠি ধরে টেনে ধরল। শাফিন মাগো বলে চিৎকার করল। এদের কাণ্ড দেখে রুহি না হেসে পারল না। তাড়াতাড়ি দুজনকে ছাড়িয়ে দিয়ে সাফনের জন্য নাস্তা নিয়ে ছাদের দিকে গেল। এদিকে সাফন রুহিনের অপেক্ষায় বসেছিল। আজ মাকে বলবে কিছু একটা ব্যবস্থা করবে ও। রুনিয়া খাবার নিয়ে এলো ছাদে। কারো পায়ের শব্দ শুনে সাফন সতর্ক হয়ে উঠল। ফুল স্লিম শার্ট পরে গলার কাছে স্কুল আবরণটাকে মেকআপ দিয়ে সচুরতার সাথে ঢেকে দিয়ে চোখে ডার্ক গগলস, মুখে মাস্ক পরে চুলগুলো হাত দিয়ে মাথার পেছনের দিকে সরিয়ে দিল। তারপর রুমের সামনে দাঁড়িয়ে নিজের বিছানার পাশে রাখা ফুল মিররে নিজেকে একবার দেখে নিল যে তার শরীরে কোনো ত্রুটি কারোর নজরে আসার মতো কি না। সাফন আজ রুনিয়ার অপেক্ষাতেই আছে, কিন্তু যদি রুমেশা বা শাফিন বা অন্য কেউ তাকে খাবার দিতে আসে তাহলে আজ রাতেই মায়ের সাথে কথা বলে একটা বিহিত বের করবে সাফন, কারণ সাবধানতার মান নেই। সাফন তার এই চেহারা সবাই থেকে আড়াল করে রেখেছে, এমনকি রুনিয়ার ইস্তায়াকের থেকেও। তারা হয়তো সহ্য করতে পারবে না ছেলের এই পরিণতি দেখে, আর তার এই পরিণতির জন্য যে দায়ী তাকে হয়তো কখনো ক্ষমা করবে না। নিজের শরীর ও চেহারা হঠাৎ পরিবর্তন টের পাওয়ার পর সাফন কাউকে নিজের চেহারা দেখায়নি। এভাবে ঢেকে ঢুকে নিজেকে সবার সামনে নিয়ে গেছে সাফন। পায়ের শব্দটা কাছাকাছি আসতেই সাফন নড়ে চড়ে বসল। থাই গ্লাসের ভেতর দিয়ে দেখে নিয়ে কি আসছে। আসলেই তার মা আসছে। সে দেখতে পেল। বিছানা থেকে উঠে চিলেকোঠার দরজাটা খুলে বাইরে বেরিয়ে এলো সাফওয়ান। মা! খাবার রেখে সাফওয়ানকে ডাক দিতে উদ্বেগ হতেই ছেলের গম্ভীর কণ্ঠে মা ডাক শুনে সামনে তাকালো রুনিয়া। ছেলেকে দেখে তার চোখ জুড়িয়ে গেল। চোখ মুখে দেখা গেল তৃপ্তির হাসি। তার কোলের ভেতরে বিড়ালের বাচ্চার মতো নরম তুলতুলে বাচ্চাটা আজ একজন পরিপূর্ণ যুবকে পরিণত হয়েছে। তার প্রথম সন্তান, তার নারী ছেঁড়া ধন। মাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে অস্বস্তিতে পড়ল সাফওয়ান। আর একবার মা বলে ডাক দিয়ে বলল, তোমার সাথে আমার কিছু কথা আছে। হ্যাঁ বল, কী কথা? সাফওয়ান একটু সময় নিয়ে বলল, রিমুকে নিয়ে। সাফওয়ানের মুখে রুমাইশার নাম শুনে রুনিয়া মনোযোগ দিলেন। হ্যাঁ বল, কি হয়েছে? রুমি কিছু করেছে? না, তবে করতে পারে। রুনিয়ার ভেতর কেমন একটা উদ্বেগ দেখা গেল। রুনিয়া ভেবে পেল না রুমাইশা কি করতে পারে। আশ্চর্যের সুরে বলল, রুমি কি করবে? মা, আমার মনে হয় রুমু আমার ব্যাপারে কিছু জানতে পেরেছে, যে আমি স্বাভাবিক না, বা আমি ছোটবেলায় ওর কোনো ক্ষতি করেছিলাম। কিছু একটা জেনেছে। তুই কিভাবে শিওর হচ্ছিস? রুনিয়া জিজ্ঞেস করলেন। ওর আচার আচরণ স্বাভাবিক মনে হচ্ছে না মা। ও আমাকে দুদিন খাবার দিতে এসে দুদিনই অস্বাভাবিক আচরণ করেছে। তাছাড়া শাফিন বলল যে ও নাকি ইদানিং খুব মন খারাপ করে থাকে, কার সাথে তেমন কথা বলে না।
হয়তো আমার ব্যাপারটা কিছুটা জেনেছে মা। তোমার উচিত হবে যত দ্রুত সম্ভব ওকে বাড়িতে পাঠিয়ে দেওয়া। ও যদি কিছু জানে তাহলে সাফিনও জানবে, আর এটা নিয়ে বেশি মাতামাতি হলে বাইরের লোকজনও জানবে, আর তখন বিষয়টা আমাদের নিয়ন্ত্রণে থাকবে না। তাই অ্যাজ সুন অ্যাজ পসিবল ওকে বাড়িতে পাঠানোর ব্যবস্থা করো। রুনিয়া কিছুক্ষণ ভেবে বলল, তুই চিন্তা করিস না বাবা, আর একটা এক্সাম আছে ওর, তারপর চলে যাবে ও। আর আমার মনে হয় না ও কিছু জেনেছে। সাফিনের সাথে তো দিব্যি হেসে হেসে কথা বলছে। সকালে রান্নাটা ও করলো। যদি জানতো তাহলে তো ও নিজে থেকে কখনোই এমন থাকতে চাইতো না, আর এখানেও না, কবে চলেই যেত। তুই এসব নিয়ে চিন্তা করিস না, আর আমি ওকে আর পাঠাবো না নাস্তা দিতে, আমি নিয়ে আসবো বলি রুনিয়া নিচে চলে গেলেন। সাফওয়ান খাবার ট্রেটা নিয়ে নিজের রুমে গেল। রিমু রান্না করেছে, মনে মনে আওড়ালো সাফওয়ান। রিমুর সাথে বাধ্য হয়ে এতদিন খারাপ ব্যবহার করেছে সাফওয়ান। যতবার দেখা হয়েছে ততবার রুড আচরণ করেছে, যেন রুমাশা ওর সাথে আগের মতো করে ভাব জমাতে না আসে, আগের মতো আদর আদর হয়ে ওর কাছে না আসে। ওর কলিজার রুমাশার সাথে এইভাবে রুডলি কথা বলতে গিয়ে ওর প্রাণটা ছিঁড়ে যায়। কিন্তু কিছু করার ছিল না ওর। ওর নিজের থেকেই ও রুমাইশাকে রক্ষা করার জন্য এতটা কঠিন হয়। নিজের মুখের মাস্ক খুলে হাত মুখ ধুয়ে খাবার ট্রেটা টেবিলের উপর রেখে চেয়ার টেনে বসলো সাফওয়ান। প্লেটে রাখলো একটা রুটি। রুটিটা থেকে খানিকটা ছিঁড়ে নিয়ে পাশে রাখা চীনামাটির বাটি থেকে সবজি নিয়ে রুটিটার সাথে তুলে মুখে দিল সাফওয়ান। তৃপ্তির সাথে চোখ দুটো বন্ধ করলো। রান্নাটা দারুণ। সাফওয়ান ভাবল, যার বাড়ি যাবে সে তো রিমুর হাতে সুস্বাদু খাবার রোজ রোজ খেতে পারবে, আর রোজ রোজ এমন সুস্বাদু খাবার খেয়ে ওয়েট গেইন করে ফেলবে। হাসলো সাফওয়ান। হঠাৎ মনে হলো ওর, আমার বাড়িতে কে আসবে, কিভাবে বা আসবে? আমি তো স্বাভাবিক না, আমি তো কারোর সামনে যেতে পারি না। রিমু রিমু কি আসবে? আমার আদরে রিমু, ও কি আমার সাথে থাকতে চাইবে? ও কি এমন করে রোজ রান্না করে খাওয়াবে? নিজের ভাবনায় হকচকে গেল সাফওয়ান। রিমু রিমু আমার ভাবনা থেকে কই আসলো? ওকে আমি ভাবছি কেন? ওকে নিয়ে তো আমি ভাবিনি কখনো কোনো কাল। সেই ছোটবেলায় ওকে নিজে মনে হতো, কিন্তু তখন তো চাওয়াটা তো নিছক ছেলে মানুষই ছিল। এখনের মতো সুখের অনুভূতি ছিল না, এখনের মতো দুঃখের সময় তো মনে ছিল না। আর এখন তো ওকে ভাবার মতো কোনো অবস্থাও নেই আমার। ও আমার কাছে আসার মানে হলো নিজের ক্ষতি। আমি তো ওকে মেরে ফেলেছিলাম বলতে গেলে। ও কেন আসবে আমার কাছে? চমকিত চোখের সামনে 18 বছর আগের দৃশ্যটা ভেসে উঠল সাফওয়ানের। তার আদরে রিমুকে সে কামড় দিয়েছিল। যে রিমুকে সে চোখে হারাতো তাকে কিনা কামড় দিয়েছিল। কিন্তু ও তো জানতো না এমন হবে, জানলে তো কোনোদিনও কামড়াতো না। সেদিন রুমাইশা আর রাফসান ওদের দুইজনকে নিয়ে বাড়ির পেছনে খেলছিল সাফওয়ান। ওর বয়স তখন 13, রুমাইশার 5 আর রাফসানের 10। খেলার এক পর্যায়ে রুমাইশাকে কোলে নিয়ে বসেছিল সাফওয়ান। আর ঠিক তখনই ঘটে বিপর্যয়। রুমাইশাকে পেছন থেকে জড়িয়ে ধরে ওর গলার কাছে থুতনিটা দিয়ে বসেছিল সাফওয়ান। হঠাৎ ওর চোখ গেল রুমাইশার গলার নরম চামড়ার দিকে। সেখানে এক ধ্যানে তাকিয়ে থাকে সাফওয়ান। রুমাইশার গলার কাছে উজ্জ্বল তুলতুলে ত্বক যেন ওকে চুম্বনের মতো টানছিল। এমনটা আর কখনো আগে হয়নি, অনুভবও করেনি। ওর ক্যানাই দাঁত দুটো যেন শুলাচ্ছিল। কেউ যেন মাথার ভেতর থেকে বলতে শুরু করলো, বাইট ইট, জাস্ট বাইট ইট। আর সাফওয়ানও নিজের মস্তিষ্কের কাছে হেরে গিয়ে সেটাই করল। নিজের ভেতরের সত্তাকে হারিয়ে ফেলল ও। হঠাৎ অন্য এক সত্তা যেন ভেতরে জেগে উঠেছিল, যে কিনা হিংস্র, নিষ্ঠুর আর বর্বর। রুমাইশার নরম গলায় শুধুমাত্র একবার কামড় দিয়ে ক্ষান্ত হয় না, সেই একই জায়গায় পরপর 6-7 বার চোখের পলকে কামড় দেয় সাফওয়ান। নিজের ওপর হঠাৎই আক্রমণে হকচকিয়ে যায় রুমাইশা। চিৎকার করার ফুরসতটুকু পায় না। তার আগেই মাথা থেকে বিষের প্রভাবে জ্ঞান হারালো রুমাইশা। আর এই পুরো দৃশ্য অবলোকন করছে রাফসান। বোনের এই অবস্থা দেখে চিৎকার করে কেঁদে ছুটে যায় বাড়িতে। খবর পাওয়া মাত্র রুনিয়া, ইস্তিয়াক, শামসুল, আয়েশা সবাই দৌড়ে আসে। আয়েশা নিজের মেয়ের মুড়মুড় অবস্থা দেখে ঠিক থাকতে পারে না, আর সেখানেই জ্ঞান হারায়। বাকিরা রুমাইশার গলার ক্ষত আর সাফওয়ানের মুখে লেগে থাকা রক্ততেই বুঝে যায় কি হয়েছে। সাফওয়ান এমন একটা কাজ করবে সেটা কখনোই তাদের মাথাতে আসে না, কিন্তু তারা ভাবতেও পারেনি রুমাইশার শরীরে অত্যন্ত বিষাক্ত একটা বিষ
বুলেটের গতিতে ছড়িয়ে পড়েছে। ইস্তেক তখন গাড়ি বের করলে রুমাইশাকে নিয়ে ছুটল হাসপাতালে। কর্তব্যরত চিকিৎসার রক্ত পরীক্ষা করে এসে জানালেন তাতে বাকিদের চোখ কপালে উঠে গেল। রুমাইশার শরীরে চরম বিষধর ব্ল্যাক মাম্বার বিষ পাওয়া গেছে। কিন্তু এই ব্ল্যাক মাম্বা তো আফ্রিকা ছাড়া অন্য কোথাও নেই, আর এর অ্যান্টিভিজন এই পুরো এশিয়া মহাদেশে পাওয়া যায় না। তাহলে বাংলাদেশে একটা বাচ্চা মেয়েকে কীভাবে এই সাপটা কাটলো, তারা জিজ্ঞাসাবাদ করলো ডাক্তাররা। কিন্তু বাড়ি কেউ কিছু বলতে পারল না কিভাবে হলো। কেউ কিছু বুঝে উঠতে পারেনি তখনও। কেউ কিছু বলবে সাজিয়ে গুছিয়ে তখন সাফওয়ানের দাদু আসেন হাসপাতালে হন্তদন্ত হয়ে। তাকে আগে খবর দিয়েছিল ইশতিয়াক আহমেদ। উনি এসে কর্তব্যপরায়ণ ডাক্তারদের ব্ল্যাক মাম্বা অ্যান্টিবায়োটিক দিয়ে বললেন, আপনারা চিন্তা করবেন না, আসলে ভুলটা আমারই। আমি একজন হার্পিওটোলজিস্ট। আমার নিজস্ব ল্যাব আছে পৃথিবীর বিভিন্ন প্রান্তে। সেই ল্যাবগুলোতে আমি রেপটাইল নিয়ে গবেষণা করি। বাচ্চারা ওইখানে খেলছিল। খেলতে খেলতে হঠাৎ করে ব্ল্যাক মাম্বার ভাইবারিয়ামটা পড়ে গিয়ে ভেঙে গেল সেখান থেকে একটা সাপ বেরিয়ে এসে বাচ্চাটাকে কামড় দিয়েছে। কিন্তু সৌভাগ্যবশত বিষ যে আমার কাছে ছিল সেটা দিয়ে আমি একটা অ্যান্টিভন বানিয়েছিলাম, আর এটাই দিয়েছি। আপনি এখন এটা নিয়ে দ্রুত কাজ শুরু করুন। বাকি সবাই ভীষণ অবাক হলো সেদিন সাফওয়ানের দাদুর কথায়। স্মৃতি চালানোর এই মুহূর্তে এসে টেবিলের উপর রাখা সাফওয়ানের মোবাইলটা মেসেজ নোটিফিকেশন আসলে নোটিফিকেশনের শব্দে সাফওয়ান নিজের অতীতের কালো অধ্যায়ে সুচলকারী থেকে বর্তমানে ফিরে আসে। তারপর তৃপ্তি নিয়ে খাবার শেষ করলো, আবার নিজের রিসার্চে কাজে মনে দিল। আজ শুক্রবার, সবাই নামাজে যাবে। সাফওয়ান যদি ঘরে পড়ে জুমার নামাজটা পড়ে সব সময়, কিন্তু গতকাল ইশতিয়াক আহমেদ রুনিয়াকে দিয়ে বলে এসেছেন যেন সাফওয়ান তাদের সাথে নামাজে যায়, যেভাবেই হোক। কারণ মসজিদে অনেকেই জিজ্ঞেস করেন ইশতিয়াকের বড় ছেলে কোথায়, দেশে এসেছে কিন্তু মসজিদে আসে না কেন। কিন্তু ইশতিয়াককে রোজ কোনো না কোনো বাহানা দিয়ে বিষয়টা এড়িয়ে যান। কিন্তু এভাবে আর কয়দিন, মাঝে মাঝে না গেলে তো লোকজন সন্দেহ করবে যে গণ্ডগোল আছে কোথাও। হয়তো লোক ভাববে সাফওয়ান নামাজ কালাম ছেড়ে দিয়েছে। তাই এক প্রকার বাধ্য হয়ে সাফওয়ানকে নামাজে যেতে বলেছে ইশতিয়াক। মসজিদে যাওয়ার জন্য সাফওয়ানের অপেক্ষায় ইশতিয়াক আর শাফিন বসে আছে হলরুমের ভিবানে। রুনি আজ মহাখুশি, তার ছেলে আজ মসজিদে যাচ্ছে অন্য সবার সাথে। কিন্তু সাথে দুঃখ হচ্ছে যদি কোনো অঘটন ঘটে। রুনি ইশতিয়াক দুইজনে জানেন সাফওয়ানের মুখের বিকৃতি ঘটেছে, কিন্তু সেটা কেমন বিকৃতি তা তারা কেউ জানে না এবং দেখেওনি কখনো। এখন যদি মসজিদের কেউ সাফওয়ানের মাস্ক খুলতে বলে বা ওর চোখের গগলস খুলতে বলে, তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। এমন সময় রুনি আর ভাবনার ব্যাঘাত ঘটিয়ে সাফওয়ান নিচে এলো। ছাই রাঙা একটা পায়জামার সাথে কালো রাঙা ফুল স্লিভ পাঞ্জাবি হাতে কোনো পর্যন্ত গুটানো, মুখে মাস্ক দিয়ে চোখে ডার্ক গগলস পরে হলরুমে এসে হাজির হলো সাফওয়ান। তারপর নিজের চিরচরিত স্বভাব অনুযায়ী গম্ভীর কণ্ঠে ইশতিয়াককে বলল, বাবা তোমরা আগে চলে যাও, আমি পরে আসছি। ইশতিয়াক বললেন, তাহলে তুমি আর শাফিন একসাথে আসো, আমি আগে চলে যাচ্ছি। সাফওয়ান মাথা নেড়ে সম্মতি জানালো। বড় ছেলের সাথে কমিউনিকেশন গ্যাপের কারণে ইশতিয়াকে শাফিনের মতো করে সাফওয়ানকে সম্বোধন করতে পারে না। নিজের প্রথম সন্তানকে এত ভালোবেসেও এত কাছ থেকেও কেন যেন একটা দ্রুত অনুভব থাকে যায় তার মনে। সাফওয়ান এই গ্যাপটা আর এই ব্যাপারটা খুব ভালোভাবেই টের পায়, কারণ এই গ্যাপটা ইশতিয়াকের থেকে তাকে বেশি পীড়া দেয়। রুনিয়ার সাথে তার যা একটু আলাপ হয়, কিন্তু ইশতিয়াক আহমেদের সাথে তার কিছুই হয় না বলতে গেলে। পুরো পরিবারটা কেমন যেন এলোমেলো হয়ে গেছে। দোতলা থেকে সাফওয়ানকে এতক্ষণ পর্যবেক্ষণ করেছিল রুমাইশা। কালো রঙে বেশ মানিয়েছে অজগরটাকে, ভাবল রুমাইশা। তার মন মস্তিষ্ক যে সাফওয়ানকে অজগর উপাধি দিয়েছে এটা ভেবে হাসি পেল রুমাইশার। পরক্ষণে হাসি থামিয়ে ভাবল, আজ একবার জঙ্গলের ভিতর যাবে, আর এটা তার জন্য খুবই জরুরি। কিন্তু এটা একা একা যাওয়ার মতো সাহস তার নেই, আর এই জীবনে হবেও না। সুতরাং শাফিনকে সাথে নেওয়ার সিদ্ধান্ত নিল রুমাইশা। দুপুরে খেয়ে বের হতে হবে, আগের দিনের মতো শেষ বিকালে গেলে হবে না। নামাজ শেষে ইশতিয়াক, সাফওয়ান আর শাফিন বাড়ি ফিরে এলো। সৌভাগ্যের বিষয় এটাই যে কোনো অসুবিধা হয়নি। শাফিন আর সাফওয়ান দুজনে শেষের কাতারে দাঁড়িয়েছিল। নামাজ শেষ হওয়ার পর দুজনে আগে আগে বেরিয়ে গেছে।
যার জন্য সাফওয়ানকে আর কারো প্রশ্নের মুখোমুখি হতে হয়নি। যদিও ইশতিয়াককে অনেক প্রশ্ন করেছে সাফওয়ান কেন এইভাবে মাস্ক পরে, চশমা পরে, চোখ মুখ ঢেকে এসেছে। ইশতিয়াক বলে দিয়েছে যে সাফওয়ানের ডাস্ট অ্যালার্জি আছে প্রচুর, তাই বাইরে বেরোলে সবসময় এসব পরেই বের হয়। ইশতিয়াকের কথায় সবাই মেনে নিয়েছে, কেউ আর কোনো প্রশ্ন করেনি। দুপুরে খাওয়া শেষে উঠে খাবার টেবিল থেকে উঠে যাবার সময় রুমাইশা শাফিনকে বলল যেন ওর খাওয়া শেষ করে ওর রুমে আসে। শাফিনও মাথা নাড়িয়ে সম্মতি জানালো। রুমাইশা রুমে গিয়ে বিছানায় পা ঝুলিয়ে বসল। তার এখন ভাত ঘুম দিতে ইচ্ছে করছে খুব, কিন্তু এখন ভাত ঘুম দিলে হবে না, জঙ্গলে তার যেতেই হবে। ওর মনে যে সন্দেহদানা বেঁধেছে সেটা পরিষ্কার না হওয়া পর্যন্ত ওর শান্তি লাগবে না। শাফিন এলো কিছুক্ষণ পর, এসে রুমাইশার পড়ার টেবিলের চেয়ারটা টেনে বসে পড়ল। হ্যাঁ আপু, বলো। রুমাইশা 2 পা ভাঁজ করে হাঁটুর বুকের কাছে নিয়ে ঠোঁট 2 হাত দিয়ে হাঁটু জড়িয়ে ধরে দেওয়ালের সাথে পিঠ ঠেকিয়ে বসে আছে। শাফিন যে রুমে এসে চেয়ার টেনে বসেছে সেদিকে ওর কোনো খেয়ালই নেই। রুমাইশাকে একদিনে মেঝের দিকে তাকিয়ে থাকতে দেখে শাফিন উঠে এসে রুমাইশার চোখের সামনে আঙ্গুল নিয়ে তুড়ি বাজালো। হকচকি হয়ে ভাবনার জগৎ থেকে বের হয়ে পড়ল রুমাইশা। বিছানায় ভালোভাবে বসতে বসতে বলল, তুই কখন এলি? শাফিন আবার চেয়ারে বসতে বসতে বলল, এত ভাবনা চিন্তায় মশলুল থাকলে দেখবি কিভাবে? কি এত ভাবছিলে বলো তো শুনি, আমার ভাইকে না কি? দুষ্ট এসে বলল শাফিন। শাফিনের দিকে চোখা করে তাকালো রুমাইশা। পরক্ষণে মুখে হাসি এনে বুড়ো নাচিয়ে বলল, যাই বলিস, তোর ভাইকে কিন্তু আজকে হেব্বি লাগছিল। রুমাইশার বলার ধরন দেখে হাসলো শাফিন। তারপর ভাব নিয়ে বলল, ভাইটা তো আমার, বুঝতে হবে না? রুমাইশা মুখ ভেঙচি দিয়ে বলল, হয়েছে থাম। তারপর বিরতি নিয়ে বলল, তোকে যে কারণে ডেকেছি, বাইরে থেকে ঘুরতে যাবি? চল। ঘুরতে যাওয়ার কথা শুনে শাফিন খুশি হয়ে যায়, উৎফুল্ল হয়ে বলল, সত্যি যাবে? কোথায় যাবে? গদখালি যাবে, নাকি শাকবাড়ি যাবে, নাকি জাজ ব্রিজ বোট ক্লাবে যাবে? রুমেশে চোখ পাকিয়ে বলল, এত নাচানাচি না, আমি আশেপাশে ঘুরতে যাব কোথাও। তারপর কিছুক্ষণ থেমে আবার বলল, চল জঙ্গল থেকে ঘুরে আসি। জঙ্গলের কথা শুনতেই শাফিন চুপসে যায়, বলল, কোনো দরকার নেই, সাফন ভাই আগের দিন বলে দিয়েছে আমরা কেউ যেন জঙ্গলে না যাই, আর খুব প্রয়োজনে গেলেও যেন ডোবার ওপাশে না যাই। আচ্ছা, সেই ডোবা পর্যন্তই চল, ওর ওই পাশে তোর যাওয়া লাগবে না। সাফিন বিরক্ত হয়, একই সাথে অসহায় গলায় বলল, তোমার কেন জঙ্গলে যাওয়া লাগবে? অন্য কোথাও চলো, সাফন ভাই দেখতে পেলে আমাদের দুটোকে মাথায় তুলে আছাড় দিবে। এত বোঝানোর পরও রুমাইশা বুঝল না, জঙ্গলে যাওয়ার জন্য প্রস্তুতি নিল। অগত্যা শাফিনকেও বাধ্য হয়ে রুমাইশার পেছন পেছন যেতে হলো। দুইজন মিলে জঙ্গলের ভেতর হাঁটা শুরু করলো। হাঁটতে হাঁটতে এক সময় সেই ডোবাটার ধারে চলে এলো রুমাইশার শাফিন। ডোবার চারপাশের জঙ্গলি ফুলগুলো এখনো আছে। পানিটা এত স্বচ্ছ যে ডোবার তলা পর্যন্ত স্পষ্ট দেখা যায়। কিন্তু আশ্চর্যজনক বিষয় হচ্ছে, ডোবার পাড়ে কিছু অংশ মাটি ভেজা। দেখে মনে হচ্ছে কেউ এখানে এসেছিল আর পানিতেও নেমেছিল, কিন্তু কোনো পায়ের ছাপ দেখা যাচ্ছে না। তাই ঠিক করে কি হয়েছে বুঝতে পারল না রুমাইশা। এই ডোবার নামার মতো আশেপাশে কেউ নেই। সাফনদের বাড়িটা তুলনামূলক একটু ভেতরেই। আশেপাশে 3-4টা বাড়ি আছে, কিন্তু সেগুলো সাফনদের বাড়ি থেকে কিছুটা দূরে অবস্থিত। আর ওইসব বাড়ি কেউ জঙ্গলে আসবে না মনে হয়। শাফিন যদিও এসব খেয়াল করেনি, হাঁটতে হাঁটতেও ক্লান্ত। কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে পড়ল শাফিন, তারপর বলল, চলো আপু ফিরে যাই, আর সামনে যেতে হবে না। জানোই তো তার আগে কত বিপদ থাকতে পারে, আর আগেরবার কি দেখেছিলাম আমরা। কিন্তু রুমেশা শাফিনের কোনো কথাই পাত্তা দিল না, সামনে হেঁটে চলল। শাফিন পেছন থেকে জোরে বলে উঠল, কোথায় যাচ্ছ আপু? সামনে যেও না, আর বাড়ি ফিরে চলো, সাফন ভাই শুনলে খুব রাগ করবে। রুমেশা হাঁটা না থামিয়ে বলল, তোর ভাইকে তুই না বললে জানতে পারবে না। তুই গেলে আয়, নাইলে আমি চলে গেলাম, তুই এখানেই থাক। আগত রুমাইশার জেদের কাছে হার মেনে শাফিনও সামনে এগোলো। কিছুক্ষণ হাঁটার পর ওরা আগের দিনের সেই খোলামেলা জায়গায় এসে পৌঁছালো। শাফিন আর একটু এগোতে চাইল না। রুমাইশা আরও একটু সামনে গেল। এখানে এসেই চারিদিকে সতর্কতার সঙ্গে চোখ বুলালো রুমাইশা। সেদিনের সেই খোলসটা এখন আর নেই, কেমন যেন গা ছমছম করছে এইখানে।
বুকের ভেতরটা হাতুড়ি পেটানো, এদিকে ভয়, অন্যদিকে কৌতূহল। হঠাৎই উপরের দিকে থেকে অনেকগুলো হিসের শব্দ শুনতে পেল রুমাইশা। শরীর জমে গেল ওর। ভয়ে ভয়ে ধীর গতিতে উপরের দিকে তাকালো রুমাইশা। তাকে হতবিম্ব হয়ে গেল ও। আগের দিনে সেই বিশাল খোলসটিকে পেঁচিয়ে 15 থেকে 20টা মতন বিভিন্ন ধরনের বিষধর সাপ বিশাল রেডিউস গাছের একটা ডালে ঝুলে আছে। সাফিন দূরে দাঁড়িয়ে থাকায় এখনো কিছু দেখেনি। রুমাইশাকে উপরের দিকে তাকিয়ে থাকতে দেখে সাফিন পেছন থেকে ডাকলো, আপু ফিরে আসো, এখানে আর থাকা আমাদের জন্য নিরাপদ না। সাফন ভাই সাফ সাফ মানা করে দিয়েছে। রুমাইশা সাফিনকে কিছু বুঝতে দিল না। উপরের দিক থেকে দৃষ্টি ফিরিয়ে ভয়ঙ্কর দৃশ্যটাকে ঢোক গেলে হজম করে নিল। সাফিনের কথা শুনে রুমাইশা ফেরার উদ্দেশ্যে পা বাড়ালো। তখন ওর থেকে 5 হাত দূরে কিছু একটা পড়ে থাকা দেখলো ও। সাফিনের চোখের আড়ালে সাথে সাথে সেটা তুলে বুকের মধ্যে লুকিয়ে রাখলো রুমাইশা। তারপর দ্রুততার সাথে সেখান থেকে প্রস্থান করলো। সেদিনের রাতে খাবার পর আবারও ডাক পড়ল সাফিনের। রুনিয়া সাফওয়ানকে খাবার দিয়ে এসে খাবার টেবিলে বসে সাফিনের উদ্দেশ্যে বলল, সাফওয়ান তোকে ডেকেছে, কি বলবে শুনে আয়। সাফিনের পাশে বসে খাচ্ছিল রুমাইশা। রুনিয়ার কথায় খাওয়া থেমে গেল ওর। আর চোখে একবার সাফিনের দিকে তাকালো। সাফিন ঢোক গেলে রুমাইশার দিকে তাকালো। সাফিন তাকানো মাত্রই রুমাইশা চোখ ঘুরে অন্যদিকে তাকালো। সাফিন পড়ল বিপদে। মনে মনে ভাবল, যাওয়ার সময় 2জন, কিন্তু দোষ হয় শুধু আমার। রুনিয়া এদের দুজনের এমন চেহারা ইশারা করতে দেখে ফেলল। ওদের দুজনের বিপরীতে চেয়ার টেনে নিয়ে বসে বললেন, তোদের দুজনের হাবভাব একদম ভালো লাগছে না, চোর চোর লাগছে, কি করেছিস তোরা? সাফিন অতি উত্তেজিত হয়ে বলে ফেলল, দেখো মা, আমার কোনো দোষ নেই, সব দোষ রুমিয়াপুর। রুমাইশা কেবল পানি মুখে দিচ্ছিল। নিজের নাম শুনে বিষম খেলো ও। পানি খাওয়া থামিয়ে দিয়ে সাফিনের দিকে চোখ গরম করে তাকিয়ে বোঝালো, বলেও আমার নাম নিবি না। রুনিয়া এদের দুজনকে পরখ করেছে। বুকে 2 হাত গুজে বললেন, এই জন্য সাফওয়ান এত রেগে আছে? তোরা নিশ্চিত কোনো অপকর্ম করেছিস। এখন দ্রুত খাওয়া শেষ কর, যা গিয়ে দেখ সাফওয়ান কি বলে। সাফিনের খাওয়া আর হলো না। 5 মিনিটের খাওয়া ও 15 মিনিট ধরে সাফিন শেষ করলো। খাওয়া শেষ করে উঠে সিঁড়ি থেকে এগোতে এগোতে রুমাইশার উদ্দেশ্যে বলল, আমাকে বকা দিলে আমি সোজা তোমার নাম বলে দেব যে তুমি ফুসলিয়ে ফাসলিয়ে আমাকে নিয়ে গেছো। রুমাইশা পেছন থেকে বলল, আমরা যে ডোবার ওই পাশে গেছি সেটা যেন ভুলেও বলিস না ভাইয়াকে। সাফিন পেছনে ফিরে রুমাইশার দিকে চোখে দৃষ্টি রেখে বলল, হ্যাঁ মিথ্যা বলি, আর ভাইয়া তার জন্য আমাকে শাস্তি ডাবল করে দিক। তারপর আগের মতো করে আবার ঘুরে সিঁড়ি দিকে উঠল। রুমাইশা দ্রুত খাওয়া শেষ করে সাফিনের রুমে গিয়ে বসে থাকলো সাফিনের আসার অপেক্ষায়। ধীর গতিতে ছাদের দিকে এগোলো সাফিন। ভাইয়ের বারণ করা সত্ত্বেও জঙ্গলে গিয়েছে ওরা। ভাইয়া আজ ওদেরকে ছাড়বে না, আস্ত রাখবে না একটাকেও, ভাবল সাফিন। সাফওয়ান বসে আছে টি টেবিলের পাশে রাখা চেয়ারটিতে। চোখে গগলস, কিন্তু মুখে মাস্ক নেই। হয়তো রাত বলে আর মাস্ক পরার প্রয়োজন মনে করেনি সাফওয়ান। কিন্তু গগলস ছাড়া ওর চলার উপায় নেই, কারণ চোখ দুটো সর্বক্ষণ জল করে, বিশেষ করে রাতের বেলা। সাফিন এসে সাফওয়ানের থেকে কিছুটা দূরত্ব বজায় রেখে দাঁড়ালো। সাফিনের উপস্থিতি টের পেয়ে সাফওয়ান বজ্রকণ্ঠ কঠিন গলায় বলে উঠল, আমি বারণ করা সত্ত্বেও জঙ্গলে কেন গিয়েছিলি? কি এমন প্রয়োজন পড়েছিল? সাফিন মাথা নিচু করে রইল। ভাইয়ের ধমকে ওর চোখে পানি জমেছে। ছোট থেকে আজ পর্যন্ত বড় ভাইয়ের মতো করে পায়নি কখনো সাফিন। যেটুকু পেয়েছে সেটুকু হয়তো ফর্মালিটি নয়তো ধমকাধমকি। এক মুহূর্তে ভাইয়ের দেওয়া সকল ধমক চোখে সামনে ফুটে উঠল ওর। অভিমানে কান্না দলা পাকিয়ে গেল ওর। অনেক কষ্ট করে চোখের পানি আটকাল সাফিনকে চুপ থাকতে দেখে আবারও কঠিন স্বরে বলে উঠল সাফওয়ান, কিসের জন্য জঙ্গলে গিয়েছিলে? আর গিয়ে কতখানি উপকার হয়েছে তার উত্তর দিবি এখন, তারপর এখান থেকে যাবি। তার আগে এক পাও নড়বি না এখান থেকে। সাফিন নিজেকে সংযম করে কিছুটা সময় নিয়ে বলল, রুমি আপু বলেছিল যেতে, আমি না গেলেও রুমি আপু একা চলে যেত, তাই বাধ্য হয়ে আমি গিয়েছিলাম আপুর সাথে। সাফওয়ান প্রচুর রেগে আছে, চিপে চিপে বলল, রিমুর কী খাচ্ছিল ওখানে যে ওর যেতেই হলো, আর কত দূর পর্যন্ত গিয়েছিল? সাফিন আমতামতা করে বলল, ডোবা পর্যন্ত ভাইয়া। সত্যি করে বল কোন পর্যন্ত গিয়েছিল? আবারও বজ্রকণ্ঠ বলল সাফওয়ান। এমন সময় রুমাইশা হঠাৎ করে ছাদে চলে এলো ওদের কাছে।
সাফিনের ঘরে বসে ওর মনটা কিনে, তাই নিজেও ছাদের দিকে এসে চুপিচাপ দাঁড়িয়েছিল। সাফিনের ঠিক পাশে এসে দাঁড়ালো রুমাইশা। তারপর চোখ নামিয়ে নরম গলায় বলল, সাফিনকে বকবেন না ভাইয়া, ওকে আমি নিয়ে গেছিলাম জোর করে। ও তো চাইছিল না যেতে, তবুও দোষটা আমারই, আমাকে বকা দিন, ওর কোনো দোষ নেই। সাফওয়ান কিছুক্ষণ রক্ত চোখে নিয়ে তাকাইল রুমাইশার দিকে, কিন্তু চোখ ঢাকা থাকায় রুমাইশা বা সাফিন কেউ বুঝল না যে সাফওয়ানের চোখ দিয়ে তাদের গিলে খাচ্ছে। চেয়ার থেকে বসা থেকে উঠে দাঁড়ালো সাফওয়ান। তারপর হেঁটে এসে রুমাইশার সামনে এসে দাঁড়ালো। সাফওয়ানের সামনে রুমাইশা আরও নুয়ে পড়ল। কোনো রকম একটু উপরের দিকে তাকিয়ে দেখার চেষ্টা করলো সাফওয়ানকে, কিন্তু সাফওয়ানের বুক ছাড়া আর কিছু চোখে বাঁধল না। সাফওয়ান নিজের ডান হাত দিয়ে রুমাইশা চিবুক ধরে উঁচু করে উপরের দিকে নিল। সাফওয়ানের খসখসে হাতের স্পর্শে রুমাইশার নরম চিবুকের লাগতে কেঁপে উঠল রুমাইশা। নিঃশ্বাস যেন আটকে গেল ওর। চোখ দুটো বন্ধ করে ফেলল, বলেও চোখ খুলবে না। রুমাইশা মুখটা উঁচু করে খুব মনোযোগ দিয়ে দেখতে লাগলো সাফওয়ান। পাশেই সাফিন মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, মাঝে মাঝে আর চোখে দেখছে সামনে কি হচ্ছে, তারপর আবারও চোখ নামিয়ে নিচ্ছে। সাফওয়ান রুমাইশার মুখে চোখ বুলাতে বুলাতে শান্ত কিন্তু গম্ভীর কণ্ঠে বলল, এটা তোর লাস্ট ওয়ার্নিং। এরপর যদি আমি তোকে জঙ্গলের আশেপাশেও দেখি, সেটা তোর জন্য মোটেও ভালো হবে না, মিস রুমাইশা কাদের। সাফওয়ানের মুখে তুমি সম্বোধন আর নিজের পুরো নাম শুনে বেশ ভালোভাবেই টের পেল সাফওয়ান অনেক রেগে আছে। কথাটা বলে আরও কিছুক্ষণ রুমাইশার মুখের দিকে ভালো করে দেখল, তারপর এক প্রকার ধাক্কা দিয়ে ছেড়ে দিল সাফওয়ান। সাফওয়ান থেকে ছাড়া পেতেই জোরে মুখ দিয়ে দম ছাড়ল রুমাইশা। এতক্ষণও একটিবারের জন্য চোখ খোলেনি। সাফওয়ান নিজের রুমের ভেতর যেতে যেতে বলল, আমি যা বলেছি সেটা যেন মাথায় থাকে দুজনের, এখন যা, রুমে যা। এরপর ঘরে ঢুকে দরজাটা লাগিয়ে দিল ধারাম করে। সাফিন আর রুমাইশা একসাথে নিচে নেমে এলো। এই নিয়ে দুজন আর কোনো কথা বলল না। যদিও রুমাইশা বুঝল যে সাফিন তার ওপরে খুব অভিমান করে আছে, কিন্তু ওর অভিমান কাল ভাঙাবে। আজ ওর একটু ব্যাপার হজম হচ্ছে, ও সাফিনকে হজম করতে দিল। রুমে গিয়ে সাফওয়ানের বলা প্রত্যেকটা কথা নিজের মস্তিষ্কের ভেতরে বারবার পুনরাবৃত্ত করতে থাকলো রুমাইশা। নিজেকে একটু ধাতস্থ করে নিয়ে তারপর পড়তে বসলো। 2টার দিকে পড়া শেষ করে বিছানায় যাওয়ার প্রস্তুতি নিল রুমাইশা। বুকের ভেতরে জঙ্গলে পাওয়ার বস্তুটি বের করে টেবিলের ড্রয়ারের উপরে রেখে দিল। তারপর বিছানা ঠিক করে বিদ্যুতের আলোর সুইচটা অফ করে দিয়ে শুয়ে পড়ল। রাতের চতুর্থ প্রহরে শুনতে পেল আচমকিক ভারী শব্দ। নিদ্রায় যাওয়া রুমাইশা তন্দ্রে ছুটে গেল। বুঝলো আজও আবারও কেউ উঁচু থেকে লাফ দিয়ে মাটিতে পড়েছে। সাথে সাথে বিছানা ছেড়ে উঠে জঙ্গলের দিকে জানালার কাছে গিয়ে দাঁড়ালো রুমাইশা। কিন্তু পর্দা সরানোর পর বুঝলো দুর্ভাগ্যবশত আজ জানালার গ্লাস লাগানো হয়নি। আজ জানালার গ্লাস একদম লাগাতে ভুলে গিয়েছিল রুমাইশা। কিন্তু কিছু করার নেই, এখন গ্লাস লাগাতে গেলে শব্দ হলে পুরোই শেষ। আপাতত গ্লাসের ভাবনা মাথা থেকে তাড়াতাড়ি সরিয়ে সামনের দিকে মনোযোগ দিল। হ্যাঁ, কেউ একজন যাচ্ছে জঙ্গলের রাস্তা ধরে সামনের দিকে। তার শরীরে স্কল আর আবরণগুলো চিকচিক করেছে চাঁদের আলোতে। সত্যি কি রুমাইশা যা ভাবছে সে? হ্যাঁ, সেই রকমেরই। এই তো, তেমন লম্বা, তেমন পিঠ। হ্যাঁ, এই শার্টটা তো সাফওয়ানের পরা দেখেছিল ও। এটা সাফওয়ান ভাই। ও খেয়াল করলো ওই খোলস, ওই বিশাল পুরুষ খোলসটা কি তাহলে সাফওয়ান ভাইয়ের? সাফওয়ান ভাই কি সাপের মতো খোলস ছাড়ে? কিন্তু তখন তখন ওখানে অত সাপ এক জায়গায় ছিল কেন ওইভাবে গাদা মেরে? ওখানে গিয়ে ভাইয়া করেটা কি? এসব ভাবতে ভাবতে আচমকা কোনোই আঘাত লেগে জানালার ধারে চওড়া জায়গায় রাখা কফির মগটা একেবারে নিচে মাটিতে রাখা ইটের উপর গিয়ে পড়ল। আর তাতেই ঝনঝন শব্দে চীনামাটির মগটা ভেঙে গড়িয়ে যায়। চরম ভুল হলো রুমাইশার। সন্ধ্যার জানালার ধারে দাঁড়িয়ে কফি খেয়ে মগটা ওখানে রেখে দিয়েছিল, আর সেটা ওর কাল হলো। শব্দটা শোনা মাত্রই জঙ্গলমুখী ব্যক্তিটি তড়িঘড়ি করে ঘুরে তাকালো পেছনের দিকে, আর তার নিশাচর জলজল চোখ দিয়ে স্পষ্ট দেখতে পায় জানালার কাছে বিদ্যমান রুমাইশাকে। রুমাইশা ঘটনার আশঙ্কিততায় জঙ্গলমুখী ব্যক্তিটির দিকে অসহায় চোখে তাকিয়ে সেখানে যেন জমে যায়। সাফওয়ান ভাই, মনে মনে আওড়ায় রুমাইশা। উন্মুক্ত চেহারায় সাফওয়ান ওর শকুনের মতো তীক্ষ্ণ চোখ দিয়ে
দেখে নেয় রুমাইশাকে কিছুক্ষণ। এতক্ষণ শুধু ঘাড় ঘুরিয়ে রুমাইশাকে দেখেছিল সাফওয়ান, কিন্তু এবার শৈল ঘুরিয়ে এলো ও। তারপর চোখের পলক না ফেলেই মুখে হিংস্র অভিব্যক্ত এনে ওইভাবেই তাকিয়ে থাকে রুমাইশার দিকে। রুমাইশা পা ফেলে জানলা থেকে সরে যাওয়ার মতো শক্তি পায় না। আমি দেখে ফেলেছি, দেখে ফেলেছি আমি। সাফওয়ান দেখে ফেলেছে, আমিও দেখে ফেলেছি। আমি আমি এখন কি করব? ও নিশ্চিত নিশ্চিত আমাকে মেরে ফেলবে এইবার। আমাকে আর বাঁচিয়ে রাখবে না, মোটেই বাঁচিয়ে রাখবে না আমাকে। এলোমেলো চিন্তায় রুমেশের মাথা ভার হয়ে আসলো। মনে হলো মাথা ভার ও সইতে পারবে না, এখনই পড়ে যাবে। এখনো চোখের ওপর সাফওয়ান ভাসছে। সাফওয়ান আরও কিছুক্ষণ শিকার দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে থেকে আবারও ঘুরে দুই হাত প্যান্টের পকেটে রেখে ধীরগতিতে নিজের গন্তব্যের দিকে চলল। সাফওয়ানকে চলে যেতে দেখে তড়িগতিতে বিছানায় এসে বসল রুমাইশা। জোরে জোরে নিঃশ্বাস ওঠানামা করছে ওর। টেবিলের উপর থেকে বোতলটা নিয়ে বোতল উঁচু করে পানি খেলো। সাফওয়ান সাফওয়ান দেখে ফেলেছে আমাকে। আমি যে জেনে গেছি ওর ব্যাপারে সেটাও বুঝে গেছে। আমি কি করব এখন? বাড়ি চলে যাব, কিন্তু বাড়ি গিয়েও কি করব? ও তো আমার বাড়িতে গিয়ে আমাকে মেরে ফেলে দিয়ে আসবে। উত্তেজনায় কান মাথা গরম হতে শুরু করলো রুমাইশার। গা ঘেমে যাচ্ছে। কি হবে এখন? হাতড়ে হাতড়ে মাথার বালিশটা খুঁজে কোনো রকমের তার মাথার উপর রেখে চিত হয়ে বিছানায় পিঠ রাখল। কালকে এই বাড়ি ছাড়তে হবে যেভাবেই হোক, আর এখানে থাকা যাবে না। ফুপ্পিকে বলে কালীবাড়ি চলে যাবে। সকালবেলা চোখ মুখ ফুলিয়ে নিচতলায় কিচেনের রুমাইশা রুনিয়ার কাছে আসলো। এসে বলল, আমি বাড়ি যাব ফুপ্পি। রুনিয়া রুটি বেলছিল। রুমাইশার কথা শুনে রুটি বেলা থামিয়ে রুমাইশার দিকে তাকালো। এরকম ফোলা ফোলা চোখ মুখ দেখে রুনিয়া আতঙ্কিত গলায় বলল, এরকম লাগছে কেন তোকে? কান্নাকাটি করেছিস নাকি? রুমাইশা দুদিকে মাথা নাড়ল, না বোঝালো। কিন্তু রুনিয়া স্পষ্ট দেখলেন রুমাইশার মুখে বেদনার ছাপ। রুটি বেলনটা পাশে রেখে আটা মাখা হাত দিয়ে রুমাইশার দুই গাল স্পর্শ করলেন। রুনিয়া তারপর বলল, কি হয়েছে তোর? কেউ কিছু বলেছে? শ্রাবণীর সাথে ঝামেলা হয়েছে তোর? রুমাইশা কোনো উত্তর করল না। আর এটা দেখে কিছুক্ষণ রুমাইশাকে ভালোভাবে পর্যবেক্ষণ করলেন রুনিয়া। তারপর ধীরগতিতে জিজ্ঞেস করলেন, সাফওয়ান কিছু বলেছে নাকি? সাফওয়ানের নাম শুনতেই শিহরণ বয়ে গেল ওর শরীরে। চোখ ফেটে পানি আসতে চাইল, কিন্তু ঠোঁট চেপে কান্না আটকালো রুমাইশা। কিছু স্বীকার করলো না রুনিয়ার কাছে। থেমে থেমে বলল, অনেকদিন বাসে যাওয়া হয়নি, তাই মন খারাপ লাগছে। বাবা আর মায়ের কথা মনে পড়ছে খুব। এক্সামের আগে তো এখনও 4 দিন আছে। লাস্ট এক্সামটা না হয় আমি বাড়ি থেকে দেবো ফুপ্পি। এইটার জন্য আমার কোনো সমস্যা হবে না, একটা এক্সামই তো। রুনিয়া কিছুক্ষণ ভালোভাবে আপামস্তক দেখল রুমাইশাকে। ওনার কাছে মনে হলো কিছু ঘাপলা আছে। সাফওয়ান সেদিন বলেছিল যে রুমাইশা হয়তো কিছু ভেবেছে বা কিছু জেনে গিয়েছে, তাই জন্য বাড়ি চলে যেতে চাইছে। মনে মনে ভাবল রুনিয়া। তারপর বলল, ঠিক আছে, আর তোর আসতে চাচ্ছিস না? তাহলে আজকের দিনটা থেকে যা, কাল সকালের বেলা যাস। তোর ফুপ্পা কাল রাতে রাজহাঁসের মাংস কিনে এনেছে, তুই পছন্দ করিস তাই। খেয়ে দিয়ে কালকে সকালে চলে যাস। রুমাইশা একবার বলতে চাইল বিকালে চলে যাওয়ার কথা, কিন্তু রুনিয়ার মুখের ওপর কিভাবে বলবে ভেবে পেল না। অগত্যা নিজের রুমে চলে গেল। সকালে খাবার খাওয়ার পর রুনিয়া শাফিনকে রান্নাঘরে ডেকে নিয়ে গেলেন। জিজ্ঞেস করলেন রুমাইশার ব্যাপারে। ওর এরকম অবস্থা কেন? বাড়ি চলে যেতে চাচ্ছে কেন? এর পেছনে কোনো কারণ আছে কি না জানতে চাইলেন। শাফিন কালকে রাতে সাফওয়ানের ধমকাধমকির কথা বলে দিল রুনিয়াকে। আর এটাও বলল রাতে সাফওয়ান ভাই প্রচুর রেগেছিল, তাই রুমাইশাকে ধমকাচ্ছিল আর গলা ধাক্কা দিয়েছিল। মনে মনে আশ্বস্ত হলেন রুনিয়া যে রুমাইশা জেনে যায়নি কিচ্ছু। কিন্তু সাফওয়ানের প্রতি রুষ্ট হলেন সে। রুমাইশাকে গলা ধাক্কা দিয়েছে কেন, ব্যাপারটা মানতে পারলেন না তিনি। আজ রাতেই সাফওয়ানের এই ব্যাপারে কথা বলবেন তিনি। সারাটা দিন রুমাইশা খুব খারাপভাবে কাটলো। কোনো কিছুতে মন বসাতে পারল না, পড়তেও পারল না তেমন। বাইরে চোখ দিয়ে রেখেছে ঠিকই, কিন্তু মন অন্যদিকে। শেষ বিকালের দিকে শাফিন এলো রুমাইশার রুমে। এসে দেখল রুমাইশার টেবিলের কুনুই ঠেকিয়ে দুহাত দিয়ে মাথা চেপে ধরে চেয়ারে বসে আছে। শাফিন ধীরগতিতে এসে বিছানায় বসল। রুমি আপু, ডাকলো শাফিন। রুমাইশা মাথা তুলে তাকালো শাফিনের দিকে। দুই হাত দিয়ে চোখ ডলছে। আড়মোড়া ভেঙে চেয়ারে সামান্য ঘুরিয়ে শাফিনের দিকে তাকালো। হ্যাঁ বল, কোনো দরকার?
মুখভঙ্গি স্বাভাবিক রেখে জিজ্ঞেস করলো রুমাইশা। কালকের জন্য মন খারাপ করছো আপু? মন খারাপ করো না তুমি। আমাকেও তো বকেছে ভাইয়া, কিন্তু আমি তো ওসব মনে রাখিনি। জানো তো ভাইয়া এখন আর আগের মতো নেই, কেমন যেন হয়ে গেছে। তারপর কিছুক্ষণ বিরতিতা দিয়ে বলল, ভাইয়া সারাক্ষণ একা একা থাকে, যার জন্য ভাইয়ের মেজাজ সবসময় তুঙ্গে থাকে। কিছু হলেই ছ্যাদ করে ওঠে। ভাইয়া একটা বিশেষ কারণে হয়তো এইসব করছে। আর ভাইয়াকে একটা বিয়ে দেওয়া দরকার, কি বলো? সাফিনের কথায় রুমাইশার ঠোঁটের কোণে কিঞ্চিত হাসি দেখা গেল। রুমাইশাকে হাসতে দেখে সাফিন আবারও বলল, মন খারাপ করো না আপু। আর মা তো বললো তুমি নাকি চলে যাবা। কত প্ল্যান করেছিলাম যে ঘুরতে যাব, একসাথে তোমার এক্সাম শেষ হয়ে গেল, অথচ তুমি আমার সমস্ত প্ল্যানে পানি ঢেলে বলছো চলে যাবা। এটা কিছু হলো? মুখ গোমরা করে বলল সাফিন। রুমাইশা নিঃশব্দে হাসলো। তারপর বলল, এমনভাবে বলছি যেন আমি লন্ডন যাচ্ছি আর কখনো ফিরবই না। ক্লাস শুরু হলে তখন তো রোজ রোজ আসবো। তখন না হয় একদিন ঘুরে আসবো। একদিন কেন, দুই, প্রতিদিনই ঘুরবো, বুঝেছিস? সাফিন উপর নিচে মাথা নাড়িয়ে বোঝালো যে সে বুঝেছে। তারপর উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল, চলো এখন নিচে চলো, মা কি যেন তৈরি করছে, চেক করে আসি। এই অসময়ে পড়লে তোমার স্মৃতিশক্তি কমে যাবে, তখন আর পরীক্ষায় পাশ করতে পারবা না। ফেল মেরে বসে থাকবা, আর মামা তোমার রিক্সাওয়ালার সাথে বিয়ে দিয়ে দেবে। রিক্সাওয়ালার সাথে বিয়ের কথা শুনে সাফিনের মাথায় একটি চটি মারল রুমাইশা। তারপর মুখে হাসি ফুটিয়ে সাফিনের হাত ধরে কিচেন রুমে চলে গেল দুইজনে। রাতের বেলায় সাফওয়ানকে খাবার দিয়ে গেল রুনিয়া। সাফওয়ানের রুমের বাইরে টিভি টেবিলের পাশে বাটিটা রাখলো সে। আর সাফওয়ান রুমের বাইরে একটা পাটি বিছিয়ে ল্যাপটপে কাজ করেছিল। কারো পায়ের আওয়াজে পেতেই তড়িৎ গতিতে পাশে রাখা মাস্ক আর গগলস পরে নিল। তারপর আবারও নিজের কাছে মন দিল। রুনিয়া এসে খাবার ট্রেটা রাখলেন টি টেবিলের ওপরে। তারপর সাফওয়ানের পাশে বসলেন। রুনিয়াকে পাশে বসতে দেখে সাফওয়ান জিজ্ঞেস করলো, কিছু বলবে মা? সাফওয়ানের কণ্ঠে শুনে রুনিয়া বুঝলেন সাফওয়ানের মেজাজ খুব একটা ভালো নেই, কিন্তু তিনি দমে গেলেন না। কিছুক্ষণ নীরব থেকে নরম সুরে জিজ্ঞেস করলেন, সাফিন বলল তুই নাকি রুনিয়াকে গলা ধাক্কা দিয়েছিস? সাফওয়ান নিজের কাজ অব্যাহত রেখে বলল, হ্যাঁ দিয়েছি। কেন দিয়েছি সেটা জিজ্ঞেস করবে না? গলা ধাক্কা দেওয়ার মতো কাজ করেছে তাই গলা ধাক্কা দিয়েছি। রুনিয়া ফোঁস করে নিঃশ্বাস ছাড়ল। তারপর সাফওয়ানের বোঝানোর জন্য বলল, এত বড় একটা মেয়ে গায়ে হাত তুললি তুই, সেটাও আবার গলা ধাক্কা? শামসুল যদি জানতে পারে যে ওর মেয়েকে আমরা এখান থেকে গলা ধাক্কা খাইয়েছি, তাহলে সেটা কেমন হবে? ভালো হবে? সাফওয়ান এবার ল্যাপটপটা কোলের উপর থেকে নামিয়ে রেখে রুনিয়ার দিকে ঘুরে বসলো। তারপর বলল, ওর যেটা প্রাপ্য সেটা ও পেয়েছে মা। আর তাছাড়া আমি তো একা একা ওকে বকিনি, সাথে সাফিনকেও বকেছি। কিন্তু দোষটা যেহেতু ওর বেশি, তাই শাস্তিটা পেয়েছে বেশি। যে কাজ করতে বারণ করা হবে সে কাজ করলে তো শাস্তি পাবেই। তুমি আর এসব নিয়ে চিন্তা করো না। আর রিমু ও বাড়িতে কিছু বলবে না, তুমি নিশ্চিত থাকো। কথা শেষ করে আবারও ঘুরে ল্যাপটপটা কোলে নিল সাফওয়ান। রুনিয়া কিছুক্ষণ ওখানে বসে থাকার পর উঠে দোতলার রুমেশের রুমের দিকে গেলেন। নিজের রুমে বসে রুমেশে গতকাল জঙ্গলে কুড়িয়ে পাওয়া বস্তুটা হাতে নিয়ে উল্টোপাল্টে দেখছিল। জিনিসটা সাফওয়ানের। নোটস আনতে যেদিন সাফওয়ানের সাথে কলেজে গিয়েছিল, সেদিন এইরকম দেখতে একটা বস্তু দেখেছিল সাফওয়ানের কাছে। কিন্তু কুড়িয়ে পাওয়ার জিনিসটা সাফওয়ানের কিনা সে বিষয়ে সন্দেহ থাকলেও গতকালের ঘটনার পর রুমাইশা পুরোপুরি নিশ্চিত যে এটা সাফওয়ানের। এমন সময় রুনিয়া ঢুকলো রুমাইশার ঘরে। আচমকা কাউকে ভেতরে আসতে দেখে দ্রুত হাতে বস্তুটাকে নিজের বুকের মধ্যে অন্তর্বাসের ভিতরে রেখে দিল রুমাইশা। রুনিয়া এসে রুমাইশার সামনে চেয়ার টেনে বসলেন। এই সময় রুনাইয়াকে নিজের রুমে দেখে একটু অবাক হলো। সংযত হয়ে বসতে বসতে বলল, কি ব্যাপার ফুপ্পি, তুমি এই সময় আসলে যে, কিছু বলবে? রুনিয়া রুমাইশার হাতটা নিজের হাতের মধ্যে নিয়ে বলল, রুমি, তোকে আমি নিজের মেয়ের মতো করেই দেখেছি সব সময়। সাফিন সাফওয়ানের মতো করে তোকে যত্ন করি। তুই কাল চলে যাবি, আর কবে আসবি তাও জানি না। তারপর একটু থেমে বললেন, সাফিন আমাকে সব বলেছে। সাফওয়ান তোকে কীরকম ব্যবহার করেছে কাল, সেই ব্যাপারে আমি সাফওয়ানে বলেছি যেন এরকম কাজ আর কখনো না করে। জানিস তো একটু কেমন হয়ে গেছে আগে থেকে। তোর বাবা আমার উপর বিশ্বাস করে তোকে এখানে রেখে গিয়েছে। এখন যদি শোনে সাফওয়ান তোর সাথে এমন ব্যবহার করেছে, তাহলে আমার আর শামসুল সামনে দাঁড়ানোর মতো মুখই থাকবে না কখনো। রুনিয়ার চোখে নোনা পানি জমতে শুরু করেছে। নিজের দুইটা হাত দিয়ে রুমাসের হাত মুঠো ধরে অনুরোধ সুরে বললেন, তোর কাছে অনুরোধ,
শামসুকে এই ব্যাপারে কিছু বলিস না, তাহলে ও আর তোকে কখনো এখানে পাঠাবে না। রুনিয়ার চোখ থেকে দুফোঁটা পানি থুতনিতে গড়িয়ে পড়ল। রুনিয়াকে কাঁদতে দেখে হকচকে গেল রুমাইশা তড়িঘড়ি করে নিজের অন্য হাতটা দিয়ে রুনিয়ার হাতের উপর রেখে অসহায় হয়ে বলল, এ কি ফুপ্পি, তুমি কাঁদছো কেন? আমি তো ওসব মনে রাখিনি, আর দোষটা তো আমারই ছিল, তাই ভাইয়া বকেছে। ভাই তো শুধু শুধু বকেনি, আর এইসব কথা আমি বাড়িতে বলবো কেন? এসব তো সামান্য বিষয়, এসব ছোটোখাটো ঝামেলা হয়েই থাকে। তুমি কেঁদো না ফুপ্পি। রুনিয়ার কান্না তবুও থামছে না। এই দেখে অভিমানী সুরে রুমাইশা বলল, তুমি এরকম করলে আমি কিন্তু এবার কান্না শুরু করে দেবো। মোটেও কেঁদো না তুমি আর, আমার কান্না আসছে। হাত দিয়ে রুনিয়ার চোখে পানি গড়িয়ে পড়ল, সেটা মুছে দিয়ে বলল রুমাইশা, একদম কাঁদবে না, কিচ্ছু হয়নি। এসব ছোটোখাটো বিষয় নিয়ে পড়ে থাকলে হয় বলো? নিজের মেয়ের মতো করে রুনিয়া দিকে তাকিয়ে রুমাইশা তাকে বোঝাতে শুরু করলো। ততক্ষণে সাফিনে চলে এসেছে ওদের রুমে। রুমাইশা আর রুনিয়াকে কণ্ঠ এমন কাঁপতে শুনেছে সে। সাফিন মাকে কাঁদতে দেখে রুনিয়ার দিকে জিজ্ঞাসিক দৃষ্টিকে তাকালো। রুমাইশা রুনিয়ার আড়ালে সাফিনকে চোখ গরম করে দিয়ে বুঝালো সব তোর জন্য হয়েছে। সাফিন এসে রুমাইশার পাশে বলল, কি হয়েছে মা, তুমি এরকম কাঁদছো কেন? উত্তরের অপেক্ষায় না থেকে রুমাইশাকে জিজ্ঞেস করলো আবার। রুমাইশা ওকে বলল, কি কারণে তার মা কাঁদছে। সাফিন রুনিয়ার বাহু স্পর্শ করে বলল, আরে মা, তুমি রুমি আপুকে চেনো না? আপু কি এমন মেয়ে গিয়ে গিয়ে মামাকে সব বলে দেবে? সে কখনো এইসব বলবে না, তুমি চিন্তা করো না। তারপর বলে কয়ে বুঝিয়ে সুঝিয়ে রুনিয়াকে ঘুমাতে পাঠিয়ে দিল। রুনিয়া রুমে যাওয়ার পর রুমাইশার দিকে তাকিয়ে বিজয় হাসি দিল সাফিন। তারপর নিজের রুমে চলে গেল। রুমাইশাও নিজের রুমে এসে হাঁফ ছাড়ল, কিন্তু সে স্বস্তি নিশ্চিত বেশিক্ষণ স্থায়ী হলো না। আজ 11টার পরপরই বিছানায় চলে গেল রুমাইশা। ঘুম আসছে ওর প্রচণ্ড। বাইরে গুড়ি গুড়ি বৃষ্টি পড়েছে, যার জন্য ঘুম আরও বেশি জেঁকে ধরেছে রুমাইশাকে। ঠান্ডা ঠান্ডা আবহাওয়াতে ঘুমটা বেশ জমে এলো। বিছানা যাওয়ার আধা ঘন্টার ভিতরে ঘুমের ঘরে তলিয়ে গেল রুমাইশা। 1:30টার দিকে একবার জেগে গেল ও, কিন্তু পুরোপুরি জাগলো না, শুধু কান দুটো সজাগ হলো, কিন্তু তুমুল বৃষ্টির শব্দ ছাড়া কিছু শুনল না। পরক্ষণে আবারও ঘুমিয়ে পড়ল। বৃষ্টির বেগে সমুদ্রের ঢেউয়ের মতো ওঠানামা করছে। কিছুক্ষণ ঝমঝম বৃষ্টি, তো কিছুক্ষণ ঝিরিঝিরি। বাতাসের সাথে তাল মিলিয়ে আকাশ বাঁকা হয়ে ভূপৃষ্ঠে পতিত হতে লাগলো বৃষ্টির প্রতিটা ফোঁটা। ঠিক এমন সময় রুমেশের ঘুমের ঘোর ছুটে গেল। দরজার কর্কশ নকের শব্দ এলো কানে। কেউ একজন সমান তালে দরজার কড়া নাড়িয়ে যাচ্ছে। কড়া নাড়ানোর শব্দে আতঙ্কগ্রস্ত হয়ে ঘুম থেকে জেগে উঠল রুমাইশা। বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো, তারপর ধীর পায়ে হেঁটে দরজার নিকট পৌঁছালো। বাইরে তখনও তুমুল বৃষ্টি পড়ছে। রুমাইশা দরজার সাথে কান পাতল। বুকের ভেতরে টিপ টিপ করছে ওর। বাইরে থেকে কোনো শব্দ আসছে না। সাহস সঞ্চয় করে রুমাইশা আওয়াজ দিল, কে? তারপর আবার দরজায় কান পেতে রইল। ওপাশ থেকে কেউ উত্তর করল না। এমন সময় আবারও নক পড়ল দরজায়। হৃৎপিণ্ডের গতি অস্বাভাবিকভাবে বাড়তে লাগলো রুমাইশার। দরজার কাছ থেকে ফিরে এসে আবারও বিছানায় বসল। দরজাও খুলল না। সাফওয়ান ছাড়া এই সময় কেউ আসবে না, নিশ্চিত ওকে মেরে ফেলতে এসেছে। রুমাইশা যে সব জেনে গেছে। নকের শব্দ অনেকক্ষণ ধরে হলো, তারপর আবার বন্ধ হয়ে গেল। বাইরে বৃষ্টির বেগও খানিকটা কমে গেছে। স্বস্তির নিঃশ্বাস ছেড়ে আবারও ঘুমানোর জন্য প্রস্তুতি নিতে লাগলো রুমাইশা। ঠিক তখন আবারও দরজার খট করে শব্দ হলো নকের। এবার নকটা অন্যগুলোর চেয়েও কয়েকগুণ বেশি উগ্র। রুমাইশা ভেবে পেল না কী করবে। বিছানা থেকে নেমে আবারও দরজার কাছে গেল। দুনামহন করতে লাগলো দরজা খুলবে কি খুলবে না সেটা নিয়ে। বাইরে বৃষ্টির বেগ আরও বাড়তে শুরু করেছে। কি ডিসিশন নেবে সেটা ভাবতে ভাবতে আবারও কয়েকটা উগ্র নক পড়ল দরজায়। রুমাইশা এবার কোনো কিছু না ভেবে সাথে সাথে দরজাটা খুলে দিল। আর চোখের পলকে দরজার ওপাশে থাকা মাস্ক পরিহিতা ব্যক্তিটা তার শক্ত পুরুষালী পেশিবহুল হাত দিয়ে তড়িৎ গতিতে রুমাইশা গলা চেপে ধরে ঠেলতে ঠেলতে সোজা বিছানার উপর নিয়ে গেল। বিছানার সাথে চেপে ধরল। আতঙ্কিত হামলায় তাল সামলাতে পারল না রুমাইশা। শ্বাসনালীতে চাপ পড়া মাত্রই সাফোকেশন শুরু হলো ওর। নিজে 2 হাত দিয়ে প্রাণপণে গলা থেকে সাফওয়ানের হাতখানা সরানোর চেষ্টা করলো ও, কিন্তু ব্যর্থ হলো।
তীব্র চাপে জিহ্বা বেরিয়ে আসতে চাইল। চোখ দুটো উল্টে যাওয়ার উপক্রম হলো। আমার উপর নজরদারি চালাচ্ছিস রুমাইশা কাদের? এই তুই আমার উপর নজরদারি চালাচ্ছিস? রুমাইশার কানে একদম কাছে মুখটা নিয়ে চিবিয়ে চিবিয়ে বলল সাফওয়ান। তারপর কানের কাছ থেকে মুখ সরিয়ে অসহ্য যন্ত্রণায় নীল হয়ে যাওয়া রুমাইশার মুখের দিকে শকুনের দৃষ্টিতে তাকিয়ে রইল। সাফওয়ানের হাতটা গলা থেকে সরানোর চেষ্টা করছে রুমাইশা। দুটো হাত আস্তে আস্তে শক্তি হারিয়ে শীতল হয়ে যেতে শুরু করলো। বাচ্চার আকতে নিয়ে শেষবারের মতো চোখ মেলে তাকালো রুমাইশা। জল জল নিশাচারী চোখের দুটোর দিকে সেই আকতি স্পষ্ট দেখতে পেল সাফওয়ান। নিজের হাতে বাঁধনটা অল্প একটু আলগা করলো। সামান্য চারা পেতেই মুখ দিয়ে প্রচণ্ড জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলো রুমাইশা। আর তারপরে অসহায়ের মতো কাশতে শুরু করলো। মুখ দিয়ে লালা বেরিয়ে হয়ে আসলো ওর। কিন্তু রুমাইশার এমন মরা অবস্থা দেখেও মন গড়ল না সাফওয়ানের। গলা ছাড়ল না ও পুরোপুরি। আচমকা সাফওয়ান রুমাইশার বুকে নিজের গায়ের গন্ধর কেমন বস্তুটি উপস্থিতি টের পেল। রুমাইশার মুখের উপর থেকে দৃষ্টি সরিয়ে চোখ নামালো রুমাইশার বুকে। সন্ধ্যায় চোখে আবারও একবার চোখ তুলল রুমাইশার চোখের দিকে। বেদনাবিধু দৃষ্টিতে সাফওয়ানের সন্দেহপূর্ণ চাহনির দিকে তাকিয়ে ওর মনে পড়ল রুনিয়ার আসার পর জঙ্গল থেকে কুড়িয়ে পাওয়ার সেই বস্তুটা তার অন্তর্বাসের ভেতরে ঢুকিয়ে রেখেছিল। ঘটনাটা মনে পড়তে আটকে উঠল রুমাইশা। সাফওয়ান নিজে তীক্ষ্ণ নাক দিয়ে কয়েকবার জঙ্গলি পশুদের মতো রুমাইশার বুকের কাছটা ঘ্রাণ নিল। আর তারপর সেই বস্তুটা যেন একান্তই তার সেটা নিশ্চিত হওয়ার মাত্রই রুমাইশার দিকে অগ্নিচক্ষু দিয়ে তাকালো সাফওয়ান। গলা বাঁধনটা যতটুকু আলগা করেছিল সেটুকু আবারও দীর্ঘ বন্ধনে চেপে ধরল সাফওয়ান। আর সাথে সাথে আগের মতো আবারও হাত পা অবশ্যই এলো রুমাইশার। সাফওয়ান রুমাইশার গলার নিচে তার বক্ষের অভ্যন্তরে নিজের হাত স্পর্শ করে ধীর গতিতে দুইটা আঙুল রুমাইশার কামিজের অভ্যন্তরে অন্তর্বাসের ভিতর দিয়ে বক্ষ বিভাজনে ছুঁয়ে দিয়ে নিয়ে গেল অন্তর্বাসের সীমানা রেখায়। আর তারপর সে অনাকাঙ্ক্ষিত বস্তুটা পেতেই একটা টান দিয়ে বের করলো সাফওয়ান। টান দেওয়ার সাথে সাথে সাফওয়ানের নখের আঁচড়ে রুমাইশার বুকের মাঝখানে ছিলে গিয়েছে কিঞ্চিত রক্ত আভা দেখা গেল সেখানে। আর এরপর রুমাইশার গলা পুরোপুরি ছেড়ে দিল সাফওয়ান। তারপর রুমের দরজার ভেতর থেকে বন্ধ করে চিটকানি দিয়ে দিল। শ্বাসরুদ্ধকর অবস্থা থেকে ছাড়া পাওয়া মাত্রই রুমাইশা নিজের গলাতে হাত দিয়ে প্রচণ্ড শব্দ করে দম নিল। চোখ থেকে অনর্গল পানি পড়তে লাগলো ওর। মুখ থেকে কষ বের হয়ে গেছে। শ্বাসকষ্টের রোগীর মতো জোরে জোরে দম নিতে থাকলো রুমাইশা। সাফওয়ান এক ঝটকায় রুমাইশার হাত ধরে বিছানার সাথে উল্টো দিকে ঘুরিয়ে নিজের বুকের সাথে রুমাইশার পিঠ ঠেকালো। তারপর রুমাইশার চিবুক চেপে ধরে রুমাইশার কানের কাছে মুখ নিয়ে চিবিয়ে চিবিয়ে বলল, তোর সাহস কত বড়? তুই আমার উপর নজর রাখছিস? কবে থেকে জানিস তুই আমার ব্যাপারে? কবে থেকে আমার অবস্থা সম্পর্কে জানিস? বল এক্ষুনি। রুমাইশা কোনো উত্তর করতে পারল না, কান্না ছাড়া। গলা যেন বসে গেছে ওর। বাইরে বৃষ্টির বেগ ক্রমশ বাড়তে থাকলো। আর সেই সাথে সমানতালে বাড়তে থাকলো সাফওয়ানের ক্রোধ। আমার রুমে কেন গিয়েছিলি? কিসের জন্য গিয়েছিলি আমার রুমে? গোয়েন্দাগিরি করছিস আমার ওপর? সেদিন ছেলেরা সবাই নামাজে যাওয়ার অগোচরে সাফওয়ানের রুমে হানা দেয় রুমাইশা। সেখানে রুনিয়া যাওয়ার অনুমতি নেই। আর ওই জায়গাতে ও অনধিকারে প্রবেশ করে। সাফওয়ানের রুমে একটা দেওয়াল জুড়ে বুকশেপ রাখা। সেখানে অধিকাংশ বই, বিভিন্ন গাছ ও গোলাম সম্পর্কে যার নামও কখনোই শোনেনি রুমাইশা। আর বাকি সেগুলো সব সরীসৃপদের নিয়ে, বিশেষ করে সাপ। টেবিলে রাখা ছিল একটা কালো মলাটের মোটা ডায়েরি। সেটা খুলে কয়েকটা পাতা উল্টে দেখেছিল রুমাইশা। সেটা ছিল সাফওয়ানের রিচার্জ পেপার, তার নিজের সম্পর্কে। বিছানায় এক কোণে এক টুকরো খোলস পেয়েছিল সাফওয়ানের। সেটা ফেরার সময় হাতে করে নিয়ে চলে এসেছিল রুমাইশা। ওই খোলসের সাথে জঙ্গলে দেখা খোলস হুবহু মিল দেখেছিল রুমাইশা। এসব দেখে রুমাইশা বুঝে যায় সাফওয়ান ছাদ থেকে মাটিতে লাফ দিয়ে জঙ্গলে যায়। কিন্তু কেন যায় সেটা উদ্ঘাটন করতে গিয়ে বিপত্তিটা বাধে। নামাজ শেষে ফিরে নিজের রুমে অন্য কারো স্পর্শের গন্ধে দিশারা হয়ে যায় সাফওয়ান। কিন্তু কিছুক্ষণ ভাবনা চিন্তা করার পর পেয়ে যায় আসল কালপ্রিট কে। রুমাইশার কোনো উত্তর না দেখে সাফওয়ান প্রচণ্ড রেগে গেল আবার। রুমাইশাকে নিজের দিকে ফিরিয়ে নিজের ডান হাত দিয়ে রুমাইশার দুই গাল টুটি করে চেপে ধরল ও।
ব্যথায় কুকড়ে গেল রুমাইশা। চোখ থেকে অঝরে পানি ঝরতে লাগলো। মুখ থেকে অস্পষ্ট স্বরে শব্দ বের হয়ে আসলো। সাফওয়ান নিজের মুখ রুমাইশার মুখের একদম কাছে নিয়ে এলো। কঠিন স্বরে বলল, শাফিন বা বাইরে অন্য কাউরে যদি কিছু ব্যাপারে জানাস তাহলে সেটা হবে তোর শেষ দিন। তারপর ভরাট পুরুষালী কণ্ঠে ধীরে ধীরে বলল, ইফ ইউ ওয়ানা লিভ, জাস্ট কিপ ইউর মাউথ শাট, টোটালি শাট। আই উইল গিভ ইউ এ লং কিস of death on you know like that. Prepare one, and you will no long be in this world. Mind it? আর কিছুক্ষণ রুমাইশাকে এইভাবে চেপে ধরে রেখে ঝটকা দিয়ে নিজের হাতটা ছাড়িয়ে নিল সাফওয়ান। তারপর তড়িঘড়ি দরজা খুলে যেভাবে এসেছিল সেভাবে বেরিয়ে গেল। সাফওয়ান চলে যাওয়ার সাথে সাথে মাটিতে হাঁটু গেড়ে বসে পড়ল রুমাইশা। গলার বাঁ পাশটায় সাফওয়ানের হাতের আঙ্গুলের ছাপ বসে গেছে। জায়গাটা লাল হয়ে আছে। ফুলের বসে গলা হাত দিয়ে হাঁসফাঁস করতে লাগলো রুমাইশা। প্রচণ্ড ব্যথা অনুভব হচ্ছে। ঢোক গিলতে কষ্ট হচ্ছে। গলার পাশ দিয়ে কষ পড়ে কামিজে লেগেছে। ধুয়ে ফেলতে হবে সব। অনেক কষ্টে ফ্লোর থেকে উঠল রুমাইশা। ক্লোজেট থেকে একটা ওয়ান সাইজ টি শার্ট আর ট্রাউজার বের করলো। ওয়াশরুমে গিয়ে নিতম্ব ছাড়ানো চুলগুলো খুলে দিল ঝর্ণা। ঝর্ণার পানি গায়ে পড়ার সাথে সাথে ফুপিয়ে কেঁদে উঠল রুমাইশা। এই কি সেই সাফওয়ান যে কিনা পরম স্নেহ করতো আমাকে, আমার কষ্ট হলে ছুটে আসতো, যে ওর কান্না দেখতে পারতো না, যে কিনা ওর জন্য যাকে তাকে মারতে বসতো সবসময়। এই কি সে? হ্যাঁ, ওর দোষ আছে অনেকটা। সাফওয়ান বিনা অনুমতে সাফওয়ানের রুমে ঢুকেছে সে। ওর উপর নজরদারি করেছে, জানার চেষ্টা করেছে সাফওয়ান এমন হওয়ার কারণ, কিন্তু তাই বলে এমন টর্চার করবে? এর চাইতে মেরে ফেলে তো ভালো ছিল। ওয়াশরুমে ফ্লোরে বসে জোরে জোরে কান্না করতে থাকলো রুমাইশা। গলায় ব্যথায় শব্দ করে কান্না করতেও পারছে না। কিছুক্ষণ পর ভেজা চুল নিয়ে টাওয়াল জড়িয়ে ওয়াশরুম থেকে বের হলো রুমাইশা। ড্রেসিং টেবিলে তাকে রাখা স্যাভলন ক্রিমটা থেকে অল্প একটু ক্রিম নিয়ে আলতো করে লাগিয়ে দিল নিজের বুকের মাঝখানটায় ক্ষতস্থানে। তারপর বিছানায় রেখে যাওয়া বটল গ্রিন টি শার্টটা আকাশি রঙের কটন ট্রাউজার পরে নিল। চুলগুলো মুছে পিঠের উপর ছেড়ে দিল। তারপর বিছানায় উঠে দেওয়ালে পিঠ ঠেকিয়ে হাঁটু জোড়া বুকের কাছে নিয়ে দুহাত দিয়ে জড়িয়ে ধরে বসে রইল। নিজের রুমে গিয়ে মোটেও স্বস্তি পাচ্ছে না সাফওয়ান। বারবার রুমাইশা সেই যন্ত্রণার কাতর চেহারাটা সাফওয়ানের চোখে ফুটে উঠছে। রাগের মাথায় রুমাইশাকে ওইভাবে অত্যাচার করা মোটেও উচিত হয়নি। অপরাধ বোধে অস্থির হয়ে পায়চারি করতে শুরু করেছে সাফওয়ান সমস্ত ছাদ জুড়ে। গতকাল রুমাইশার জঙ্গলে যাওয়ার 2 রাত আগে সাফওয়ান গিয়েছিল সেখানে, কিন্তু দুর্ভাগ্যবশত ওর পকেট ওয়াচটা সেখানে পড়ে যায়। টাইমেক্সট কোম্পানির এই পকেট ওয়াচটা ওর দাদু ওকে ছোটোবেলায় দিয়েছিলেন। বলেছিলেন এটা নাকি ওর অনেক কাজে লাগবে, কিন্তু কী কাজে লাগবে সেটা ছোটোবেলায় না বুঝলেও এখন সেটা বুঝতে পারে খুব ভালো করে, আর ব্যবহারটাও খুব ভালো করেই জানে সাফওয়ান। সেদিন রাতে নিজের রুমে এসে ও বুঝে পকেট ওয়াচটা জঙ্গলে পড়ে গেছে, কিন্তু রুমাইশার জঙ্গলে যাওয়ার রাতে সাফওয়ান জঙ্গলে গিয়ে তন্ন হয়ে খুঁজেছিল ওয়াচটা, কিন্তু পায়নি। আর তখনই নিজের রুমে পাওয়া কারো গায়ের গন্ধ কথা মনে পড়ে ওর। আর সেই ব্যক্তিটি যে তাদের বাড়িতে বিদ্যমান কেউ সেটা বুঝে যায় সাফওয়ান, আর সেটা যে রুমাইশা ছাড়া আর কেউ না। ব্যাপারটা বোঝার পর থেকে ক্রোধে মাথা চড়া দিয়ে ওঠে সাফওয়ানের। আর তাই রুমাইশাকে একটা শিক্ষা দেওয়ার জন্য এইভাবে অত্যাচার চালালো ও। কেন করলাম আমি এমন? কেন করলাম? ওকে তো ভালো করে বোঝাতে পারতাম। ও যদি মরে যেত কী হতো তখন? কেন করলাম আমি এমন? এসব ভাবতে ভাবতে পায়চারি থামিয়ে টি টেবিলের পাশে রাখা চেয়ারটাতে বসে কুনের উপরে হাঁটু ঠেকে দুহাত দিয়ে নিজের মাথা চুল আঁকড়ে ধরল সাফওয়ান। আমার রিমু, আমার আদরের রিমু, কী করলাম আমি? মনে মনে আওড়ালো। চেয়ারের ওপর ওভাবে খানিকক্ষণ কিংবদন্তি হয়ে বসে রইল সাফওয়ান। বসে বসে ভেবে মন আর মস্তিষ্কের সাথে যুদ্ধ করল। অবশেষে সিদ্ধান্ত নিল পরিস্থিতিটা অন্যভাবে সামলানোর। রুমে গিয়ে নিজের মার্সিডি ব্রাঞ্চের চাবিটা হাতে নিল সাফওয়ান। তারপর দোতলায় গিয়ে রুমাইশার রুমের উদ্দেশ্যে এগোলো। বিছানায় চিত হয়ে লম্বা চুলগুলো একপাশে করে রেখে কোলবালিশের ডান পায়ে হাঁটুতে ঠেকিয়ে বুকের উপর হাত রেখে শুয়ে আছে রুমাইশা। ঘুম নেই ওর চোখে, আর যা হয়েছে আজ রাতে তার ঘুম আসলেও বরং সেটা আশ্চর্যের ব্যাপার হতো। গলাটা বসে গেছে, মুখ দিয়ে আওয়াজ বের হয়নি।
কলেজে ছিঁড়ে যাচ্ছে ওর। ঢোক গিলতে গেলেও প্রচণ্ড ব্যথায় কুঁকড়ে উঠছে রুমাইশা। চোখ দিয়ে নোনা পানি বহন পড়ে যাচ্ছে। বারবার করে চোখ মুছছে রুমাইশা, কিন্তু পরক্ষণে আবার চোখ দুটো পানিতে পরিপূর্ণ হচ্ছে। কিছু সময় পরে দরজায় নক পড়ল আবার। রুমাইশা গা কাঁপিয়ে উঠল নকের শব্দে। তড়িঘড়ি করে শোয়া থেকে উঠে বসল। কান খাড়া করে শোনার চেষ্টা করলো দরজার বাইরে শব্দ, কিন্তু বৃষ্টির শব্দের কারণে কিছু শোনা গেল না। তৎক্ষণাৎ আবারও করা শব্দ হলো, সাথে করে আদেশপূর্ণ কণ্ঠ, রিমু, দরজা খোল। এটা তো সাফওয়ান, আবার কেন এসেছে আমাকে টর্চার করতে? বুক ফেটে কান্না আসতে চাইল রুমাইশার। বিছানা থেকে উঠে দরজার কাছে গিয়ে দাঁড়ালো ও। তারপর দরজা না খুলেই ওপাশ থেকে ভীত সন্ত্রস্ত হয়ে কাঁদো কাঁদো কণ্ঠে বলল, আমি কাল সকালে চলে যাব ভাইয়া, এই বাড়িতে আর কখনো আসবো না। আমি কাউকে কিছু বলবো না, সত্যি বলছি, বিশ্বাস করুন। আমার চেহারা আপনি আর কখনো দেখতে পারবেন না, কসম বলছি। দরকার হলে আমি কলেজে বদলে ফেলবো ভাইয়া, আপনি যা বলবেন তাই করব। বলতে বলতে কিছুটা উচ্চ শব্দে ফুপিয়ে কেঁদে উঠল রুমাইশা। রুমাইশার আমার কান্না একদম বুকে গিয়ে লাগলো সাফওয়ানের। প্রচণ্ড খারাপ লাগলো ওর। এদিকে বাইরে সাফওয়ান গলা শুনে ঘুম ভেঙে গেল সাফিনের। তড়িঘড়ি করে বিছানা ছেড়ে উঠে দরজা খুলে বাইরে বের হয়ে এলো। রুমাইশার রুমের দরজার সামনে সাফওয়ানকে দাঁড়িয়ে থাকতে দেখে প্রচণ্ড রকম অবাক হলো ও। কি হচ্ছে কিছু বুঝে উঠতে না পেরে বিস্ময় হয়ে সাফওয়ানের দিকে এগিয়ে এসে জিজ্ঞেস করলো, কি হয়েছে ভাইয়া, তুমি এখানে কেন? রুমি আপুর কিছু হয়েছে? সাফওয়ান সাফিনের প্রশ্নের কোনো জবাব না দিয়ে আবারও নক করলো দরজায়। নরম গলায় বলল, রিমো, দরজা খোল এক্ষুনি, ভালোভাবে বলছি, দ্রুত খোল। কিন্তু রুমাইশা দরজা খুলল না। ওপাশ থেকে কান্নারত অবস্থায় বলল, আপনি চলে যান ভাইয়া, আমি কাল সকালে এখান থেকে চলে যাব, কথা দিচ্ছি। সাফিন রুমাইশার কথা আগামাতে কিছু বুঝে উঠতে পারল না। সাফানের দিকে দৃষ্টিতে জিজ্ঞাসুভাবে তাকালো। সাফান বুঝলো এভাবে কাজ হবে না। রুমাইশাকে বলে দরজা খোলানো যাবে না। তাই দরজায় নক করা ছেড়ে দিয়ে সাফিনের দিকে ঘুরে নিজের ট্রাউজারের পকেটে দুহাত দিয়ে সোজা হয়ে দাঁড়ালো। আমার কথা মন দিয়ে শোন, আমি এখন রুমাইশার রুমের পেছনে জানলা দিয়ে ওর ঘরে ঢুকবো। তারপর ওকে নিয়ে বের হব। কোথায় যাব জানি না, কখন ফিরবো সেটাও জানি না। যখন ফিরবো তখন তোকে কল দেব। আমার ফিরতে ফিরতে যদি সকাল হয়ে যায় তাহলে মাকে ম্যানেজ করার দায়িত্ব তোর, বোঝা গেছে? ভারী কণ্ঠে বলল সাফওয়ান। সাফিন উপর নিচ মাথা নাড়ালো, দিতে কোনো প্রশ্ন করল না। কি হচ্ছে এখানে সেটা পরেও জানা যাবে, আগে এদের ভেতরকার মনোমালিন্য দূর হোক, মনে মনে আড়ালো সাফিন। সাফওয়ান এবার ছাদের দিকে চলে গেল। সাফিনের সাথে সাফওয়ানের কি কথা হয়েছে তা জানতে পারল না রুমাইশা। কার পায়ের শব্দ ছাদের দিকে চলে যেতেই রুমাইশা ভেতর থেকে আওয়াজ দিল, সাফিন। সাফিন বাইরে থেকে বলে উঠল, হ্যাঁ আপু বলো। সাফওয়ান বেরিয়ে চলে গেছে? হ্যাঁ ভাইয়া চলে গেল এইমাত্র। সাফওয়ান যে জানলা দিয়ে ঢুকবে রুমাইশার রুমে সেই গোপনেই রাখলো সাফিন। হাঁপ ছেড়ে বাঁচল রুমাইশা। সাফিন আর কোনো বাক্য ব্যয় না করে নিজের রুমের দরজা লাগিয়ে দিল। রুমাইশা দরজার কাছে ধীরে ধীরে বসে পড়ল। তারপর দরজায় পিঠ ঠেকিয়ে চোখ দুটো বন্ধ করে স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। মনে মনে সিদ্ধান্ত নিল সকালে কাউকে না জানিয়ে বাড়ি ছাড়বে ও। এমন সময় বাইরেতে মাটিতে ধূপ করে শব্দ হলো। সাফান এখন নিশ্চিত জঙ্গলের দিকে যাচ্ছে, ভাবল রুমাইশা। দরজার মাথাটা কি একটু শান্ত করলো নিজেকে। কিন্তু কিছুক্ষণ পরেই রুমাইশা হতবাক করে দিয়ে সাফওয়ান পেছনের জানলা দিয়ে রুমাইশার রুমে প্রবেশ করলো। আর ঠিক সেই জানলা বরাবর দরজার সাথে পিঠ ঠেকিয়ে জানলার মুখ হয়ে বসে আছে রুমাইশা। সাফওয়ানের হঠাৎ আগমনে স্তম্ভিত রুমাইশা বুঝে উঠতে পারল না কি করবে। তড়িঘড়ি করে উঠে দাঁড়ালো ও। মুখে ফুটলো কিছু বলতে যাবে, তার আগে তড়িঘড়ি এসে রুমাইশার মুখে হাত দিয়ে চেপে ধরল সাফওয়ান। রুমাইশা অসহায়ের মতো তাকিয়ে আছে সাফওয়ানের দিকে, কিন্তু মুখ ঢাকার কারণে সাফওয়ানের মুখে কোনো অভিব্যক্তি দেখতে পেল না ও। কোনো আওয়াজ করবি না, চুপচাপ আমার সাথে যাবি, যেখানে নিয়ে যাব সেখানে, আদেশ সুরে বলল সাফওয়ান। তারপর রুমাইশার হাত দুটো নিজের কাঁধের উপরে রেখে রুমাইশার বাহুগুলো নিম্নদেশে হাত দিয়ে বাচ্চাদের মতো করে কোলে তুলে নিল ওকে। রুমাইশা মুখটা নিজের কাঁধের উপর রেখে ওর বুকের সাথে বুক মিশিয়ে দিল। বহু বছর পর আজ আবারও রুমাইশাকে ছোটবেলার মতো কোলে নিল সাফওয়ান। অনুভূতিটা সেই ছোটবেলার মতনই, শুধু বুকের কাছটা পরিবর্তন হয়েছে। সাফওয়ানের মনে হলো যেন নরম তুলতুলে তুলার বস্তুকে কোলে নিয়েছে ও। এরপর আদেশ সুরে রুমাইশাকে বলল, শক্ত করে ধরে রাখবি,
ছাড়লে কিন্তু পড়ে যাবি। তখন কিছু হলেও কিন্তু তার দায় আমি নিব না। সাফওয়ানের এমন কর্মকাণ্ডে হতবাক হয়ে গেল রুমাইশা। জীবনে প্রথম কোনো পুরুষের এত কাছে এলো ও। হাত পা অসর হয়ে যাওয়ার উপক্রম হলো, কিন্তু কোনো রকম প্রশ্ন ছাড়া ওর দিকে তাকিয়ে থাকলো। প্রশ্ন করার সাহসও হলো না। সাফওয়ানের কথা মতো শক্ত করে গলা জড়িয়ে ধরল সাফওয়ানের, আর পা দুটো দিয়ে সাফওয়ানের কোমর জড়িয়ে ধরল, ঠিক ছোটবেলার মতো করে। নিঃশব্দে জানলা দিয়ে বের হলো নিচতলায়। জানালার ছাদের উপরে পা রাখলো সাফওয়ান। তারপর রুমাইশাকে দুহাত দিয়ে জড়িয়ে ধরে সেখান থেকে লাফ দিল মাটিতে। বাড়ির পেছন দিক থেকে হাঁটতে হাঁটতে সামনের দিকে এগোলো সাফওয়ান। বিস্ময় রুমাইশা সাফওয়ানের কোমরে জড়িয়ে ধরল। কোলের ভেতর সাফওয়ানের কাঁধে মাথা রেখা অবস্থায় ভাবতে লাগলো, হয়তো ওকে মেরে কোথাও গুম করে দেবে সাফওয়ান, আর লাশটা ওকে খুঁজে পাবে না, তাই এই ব্যবস্থা। ভয় আর উত্তেজনায় হৃৎপিণ্ডের গতি অস্বাভাবিকভাবে বাড়তে লাগলো রুমাইশার, যার কম্পন নিজের বুকে অনুভব করতে লাগলো সাফওয়ান, কিন্তু কিছু বলল না রুমাইশাকে। বাড়ির সামনে থেকে কিছুটা দূরে যাওয়ার পর রুমাইশাকে কোল থেকে নামিয়ে দিয়ে কিছুক্ষণ তির্যক চোখে তাকিয়ে থাকলো সাফওয়ান রুমাইশার দিকে। সাফওয়ানের এইভাবে তাকানোর কারণ বোধগম্য হলো না রুমাইশার, কিন্তু পরক্ষণে বুকের ওপর যে ওড়না নেই সেটা মনে পড়তে আটকে উঠল রুমাইশা। অন্তর্বাসহীন পাতলা ওভারসাইজ টি শার্টটাতে যে ওর শরীরে কিছু ভাঁজ দৃশ্যমান হয়ে পড়েছে, সেটা মনে পড়তেই লজ্জায় মাটিতে মিশে যেতে মন চাইল ওর। চোখ নামিয়ে নিজের দুই হাত বুকের ওপর কোনাকুনিভাবে রেখে লজ্জা নিবারণের চেষ্টা করল। চুপচাপ দাঁড়িয়ে থাকবি, কোথাও যাবি না, আমি এক্ষুনি আসছি বলে আবারও বাড়ি দিকে এগোলো সাফওয়ান। তারপর বাড়ির সীমানায় প্রাচীনের গেট খুলে ভেতর ঢুকে গ্যারেজ থেকে গাড়ি বের করে চালিয়ে সোজা বাইরে আসলো। তারপর গাড়ি নেমে বাসার গেটটা বন্ধ করে গাড়িতে বসলো। রুমাইশা সামনে গাড়ি দাঁড় করিয়ে ওকে ইশারা করলো গাড়িতে ওঠার জন্য। রুমাইশা বাধ্য মেরুর মতো গাড়ির পেছনের দরজা খুলে উঠে বসলো। সামনে তাকিয়ে ওর চোখ থেমে গেল গাড়ির রিভিউর মিররে। সাফওয়ান মিরর ভেতর দিয়ে তাকিয়ে আছে ওর দিকে। মিররে চোখ রাখা অবস্থায় গম্ভীর চাপা কণ্ঠে সাফওয়ান বলল, আমাকে কি তোর ড্রাইভার মনে হচ্ছে? প্রথম সাফওয়ানের কথা মানে না বুঝতে পারলেও পরক্ষণে বুঝে গেল রুমাইশা। ফোঁস করে নিঃশ্বাস ছাড়ল ও। তারপর গাড়ির পেছনে সিট থেকে নেমে সাফওয়ানের পাশের সিটে যাওয়ার উদ্দেশ্যে গেল। মেরে তো ফেলবে, তা এত নাটক করার কি আছে বুঝলাম না, মনে মনে বলল রুমাইশা। কিন্তু বিপত্তি বাঁধল দরজা খোলার সময়। আজকেও দরজাটা খুলতে গিয়ে পারল না রুমাইশা। এই দরজায় যে কী সমস্যা তার মাথাতেই আসে না। সাফওয়ান নিজের দাঁত চেপে চোখ দুটো বন্ধ করে ফোঁস করে নিঃশ্বাস ছেড়ে নিজের ক্রোধ সংযম করল। তারপর ড্রাইভিং সিট থেকে নেমে গিয়ে রুমাইশা পাশের দরজা খুলে দিয়ে আবার নিজের সিটে বসলো। রুমাইশা উঠে বসলো গাড়িতে, তারপর দরজা আটকে দিল। জনমানবহীন রাস্তায় তুমুল গতিতে গাড়িটা ছাড়লো সাফওয়ান। রুমাইশা সোজা হয়ে বসে সামনে তাকিয়ে রইল, নড়াচড়া বন্ধ করে। উত্তরে জঙ্গলের ভেতর দিয়ে হাইওয়ে চলে গেছে সাতক্ষীরার দিকে। সেদিকে গাড়ি নিয়ে চলল সাফওয়ান। কিছুক্ষণ পর কাঙ্ক্ষিত জায়গায় এসে পৌঁছালো ওরা। জঙ্গলের শেষ প্রান্তে ঘেঁষে বয়ে গেছে হরিকিত বিল। রাস্তা থেকে নেমে সেই বিলের পাশে দাঁড়িয়ে গাড়িটা দাঁড় করালো সাফওয়ান। গাড়ি দাঁড় করাতেই ভীত সন্ত্রস্ত হয়ে আশেপাশে চোখ বুলালো রুমাইশা। ঝুম বৃষ্টির পর বিলের পানি প্রচণ্ড রকম শান্ত হয়ে আছে। মেঘ ডাকছে থেকে থেকে, বিদ্যুৎ চমকাচ্ছে। বৃষ্টি যে আর হবে সেটা মেঘের গুড়মুড় শব্দে বোঝা যাচ্ছে। বাইরের অবস্থা দেখে বিদ্যমান রুমাইশার দিকে তাকিয়ে আছে সাফওয়ান। গাড়ির ভেতরে আলোতে রুমাইশার গলার কাছে আঙ্গুলের ছাপ খয়েরি বর্ণ ধারণ করেছে, সেটা স্পষ্ট দেখতে পাচ্ছে। নিজের ড্রাইভিং সিট থেকে সরিয়ে রুমাইশার কাছাকাছি চলে এলো সাফওয়ান। নিজের খুব কাছাকার উপস্থিত টের পেতেই চকিত ফিরল রুমাইশা। সাফওয়ানকে নিজের এত কাছে দেখে চমকে গাড়ির দরজার দিকে সরে গিয়ে বসল। ধীরগতিতে চোখের ডার্ক গগলসটা খুলে ফেলল সাফওয়ান। খুলে সোজা রুমাইশার চোখের দিকে তাকালো। সাফওয়ানের জলজলে ধূসর সবুজ চোখের দুটো এত কাছ থেকে কখনোই দেখবে ভাবতে পারেনি রুমাইশা। অবাক চোখে তাকিয়ে রইল সাফওয়ানের চোখ জোড়ার দিকে। অদ্ভুত, খুব অদ্ভুত, সেই সাথে অসাধারণ। রুমাইশাকে চোখ বড় বড় করে এই দিকে তাকিয়ে থাকতে দেখে মনে মনে বেশ মজা পেল সাফওয়ান, কিন্তু সেটা প্রকাশ করল না। রুমাইশা আরেকটু কাছাকাছি এসে রুমাইশার গলায়
বসে যাওয়া আঙ্গুলের চাপে হাত বুলালো সাফওয়ান। তারপর রুমাইশার মুখের কাছে নিজের মুখ এগিয়ে নিয়ে এসে রুমাইশার চোখে চোখ রেখে ধীরে ধীরে অনুতাপের স্বরে বলল, সরি রিমু, আমি নিজের হুঁশে ছিলাম না। আমি বুঝতে পারিনি তোকে এতটা কষ্ট দিয়ে ফেলবো। মাথা কাজ করছিল না আমার, তাই এরকম একটা ভুল করে হয়ে ফেলেছে। সাফওয়ানের এমন কর্মকাণ্ডে রুমাইশা যারপরনায় অবাক হলো। কিছুক্ষণ থেমে রুমাইশার হাতটা নিজের হাতের মুঠে নিয়ে ভারী পুরুষালী কণ্ঠে বলল, আমার মোটেও উচিত হয়নি তোর সাথে এমনটা করার। ক্ষমা করে দে আমাকে। ভুল হয়ে গেছে আমার। আমি এরকমটা করতে চাইনি, তাকে আঘাত দিতে চাইনি কখনো। হতবিম্ব হয়ে গেছে রুমাইশা। কথাগুলো বলেই নিজের সিটে গিয়ে বসে পড়ল সাফওয়ান। প্রায় মিনিট পাঁচেক পর কেউ আর কোনো কথাই বলল না। তারপর আচমকা সাফওয়ান রুমাইশার হাত ধরে এক ঝটকায় টান দিয়ে নিজের কোলের উপর বসালো। হকচকে রুমাইশা অবাক হয়ে দেখতে লাগলো সাফওয়ানকে। সাফওয়ানের আচরণ এমন পরিবর্তন মানতে পারল না ও। একটু আগে যা বলেছে, অনুতপ্ত হয়েছে বলেছে, কিন্তু এখন ওকে এইভাবে কোলের ওপর নেওয়ার মানে কি? মনে মনে সাফওয়ানের উদ্দেশ্যে ভাবতে লাগলো এইগুলা। সাফওয়ানের কি উদ্দেশ্য সেটা বুঝতে পারল না রুমাইশা। সাফওয়ান এবার রুমাইশার চোখে চোখ রেখে নির্লিপ্ত কণ্ঠে জিজ্ঞেস করলো, আমার চেহারা দেখেছিস তুই? রুমাইশা ভীত হয়ে ওপর নিচে মাথা নেড়ে হ্যাঁ বোঝালো। কবে দেখেছিস? কিভাবে দেখেছিস? উস্কুপ কণ্ঠে জিজ্ঞেস করলো সাফওয়ান। আপনি যেদিন আইসক্রিম খেতে নিচে এসেছিলেন সেদিন দরজার ফাঁকা দিয়ে দেখেছিলাম। আপনার মুখে মাস্ক ছিল না, আইসক্রিম চেটে খাচ্ছিলেন তখন। সাফওয়ানের চোখে চোখ ফিরিয়ে আমতা আমতা করে বলল রুমাইশা। সাফওয়ান নিঃশব্দে হাসল। নজরদারি তো অনেক আগে থেকে চলছে, বলল ও। রুমাইশা প্রত্যুত্তরে কিছু বলল না। সাফওয়ানের হাসি মুখ হঠাৎ করে কঠিন হয়ে গেল। চোয়াল শক্ত করে বলল, তুই যেহেতু জেনেই গেছিস আমার ব্যাপারে আর আমাকে দেখেও ফেলেছিস, সেহেতু তোর উচিত এবার আমাকে ভালোভাবে দেখা আর সমস্ত কনফিউজ দূর করা, স্বাভাবিক থাকা আর আমাকে একজন স্বাভাবিক মানুষের মতো ট্রিট করা। রুমেশের গলা শুকিয়ে গেল। ভালোভাবে দেখা মানে ওই ভয়ঙ্কর দাঁত আর জিহ্বা দেখা, ওই সাপের মতো স্কিন দেখা? মনে মনে ভেবে আটকে উঠল ও। মুখ থেকে অস্পষ্ট শব্দ বের হলো, না আমি দেখব না, জোর দিয়ে বলল রুমাইশা। সাফানের কোল থেকে উঠে যেতে চাইল, কিন্তু সাফান তা হতে দিল না। নিজের পেশিবহুল হাত দুটো দিয়ে রুমাইশাকে চাপটে ধরে বসে রইল। বৃষ্টি শুরু হলো বাইরে। রুমাইশা ছাড়া পাওয়ার জন্য হাত পা ছুড়তে লাগলো, কিন্তু তাতে কোনো কাজ হলো না। তোর দেখা লাগবে আর স্বাভাবিক হওয়া লাগবে, প্লাস আমাকে চুমো খাওয়া লাগবে, ছোটবেলায় যেমন খেতি। স্বাভাবিক অথচ গম্ভীর গলায় বলল সাফওয়ান। সাফওয়ানের কথা হতভম্ব হয়ে গেল রুমাইশা। ছাড়া পাওয়ার জন্য এবার দ্বিগুণ জোরে সাফওয়ানের হাত সরানোর চেষ্টা করলো, কিন্তু ব্যর্থ হলো। সাফওয়ান মাদকতার দৃষ্টিতে তাকালো রুমাইশার দিকে। কোনো লাভ নেই, লাফালাফি করে কোনো লাভ নেই, আমি ছাড়বো না, ধীর কণ্ঠে বলল ও। তারপর বাম হাত দিয়ে মুখের উপর থেকে ধীরে ধীরে নিজের মাস্ক সরালো সাফওয়ান। রুমাইশার সাথে সাথে অন্যদিকে তাকিয়ে চোখ খিচে বন্ধ করে নিল। বুকের ভেতর দ্রিম দ্রিম শব্দ হচ্ছে ওর। শব্দের তোড়ে পুরো শরীরটা যেন কেঁপে উঠছে। দেখবো না আমি, একদম দেখবো না, অসার মতন করে বলল রুমাইশা। মুখ খুলে নিজের কালো লকলকে লম্বা চিপ্পাটা বের করে রুমাইশার চোয়াল স্পর্শ করে চেটে দিল সাফওয়ান। তারপর ডান হাত দিয়ে রুমাইশার চোয়ালটা চেপে ধরে ওর নিজের মুখের দিকে ঘুরালো। এখনই তাকা, ভালোভাবে দেখ আমাকে, নইলে সকাল হওয়ার পর গাড়ি নিয়ে তোকে সহ বাড়িতে ঢুকবো আর সবার সামনে দিয়ে। আর মাকে বলবো যে তুই সারা রাত আমার সাথে ছিলি, তখন কিন্তু সারা জীবন এই চেহারাটা দেখে কাটিয়ে দিতে হবে। নির্লিপ্ততা বজায় রেখে বলল সাফওয়ান। সত্যি সত্যি সাফওয়ান এই কাজ করলে অবাক হবে না রুমাইশা, কারণ ওর দ্বারা সবই সম্ভব। তাই রুমাইশা নিরুপায় হয়ে আর ছটফট না করে ধীরে ধীরে সময় নিয়ে চোখ খুলল রুমাইশা। সাফওয়ানের দিকে চোখের দৃষ্টিতে তাকালো। রুমাইশাকে তাকিয়ে দেখতে পেল সে তার দিকে তাকিয়ে আছে, আর রুমাইশা চোখ চোখা করে দেখল সাফওয়ানের কুচকুচে কালো ঠোঁট, গলা, কাঁধ আর বুকের কিছু অংশে সাপের শরীরের আবরণ, যেগুলো গাড়ির ভেতরে আলোতে চকচক করছে। শরীর সমস্ত লোম খাড়া হয়ে গেল রুমাইশার। হৃৎপিণ্ডের গতি আরও দ্রুত হলো ওর। পরক্ষণে সাফওয়ান মুখ খুলে সাফওয়ানের ঝকঝকে বিষাদের পেছনে কুচকুচে কালো গহ্বরের মুখটা চোখে পড়ল রুমাইশার। গা থরথর করে কাঁপতে শুরু করলো ওর।
আর পুরোপুরি সাফনের কালো লকলকে জিহ্বাটা বেরিয়ে আসলো। প্রবল ভয় আর উত্তেজনায় সেখানে জ্ঞান হারালো রুমাইশা। জ্ঞানহীন ঘুমন্ত রুমাইশার মুখের উপর ঝুঁকে একদৃষ্টিতে দেখতে থাকলো সাফওয়ান। ডান হাতের আঙুলের ওপর পাশটা বুলিয়ে দিল রুমাইশার নরম চোয়ালে। বাইরে মেঘের আকাশ আর ঝিমঝিম বৃষ্টি হওয়া সত্ত্বেও বেসুরের গলায় গান ধরল সাফওয়ান। চাঁদনি রাইতে নদীর ওপারে আকাশ থেকে নামলো পরি। আমার চোখের জল গলারি আমি হাওয়ার নদীর ওপারে। ঘুমের ঘরে দেখি তোরে ছবির মতো ডাকে আমাকে। তারপর চোখ তুলে আকাশের দিকে তাকিয়ে স্পষ্ট নিকট যেন অভিমানের সুরে গাইল, দেখাও কত রঙের ছবি, ছবির এসে হারাই সবই, দয়াল বানাও কত মায়ের ছবি, ছবির নেশা ছাড়লাম সবই।